মেহেরাজ শীতল চাকরিতে তাকাল এক নজর, উঠে দাঁড়িয়ে চাওয়ালার দেওয়া মিটিয়ে মুখ টান করে সোজা হয়ে দাঁড়ালো জ্যোতির সামনে। কপাল কুচকে দিয়ে ঠোঁট জোড়া গোল করে তপ্ত শ্বাস ফেলল, তারপর শান্ত গলায় বলল, না, শেষ হয়নি। জ্যোতি চোখ তুলে তাকালো, চোখ জোড়া দিয়ে প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করে ফুধালো। আর কি প্রয়োজন? মেহেরাজ উত্তর দিল না, তপ্ত মেজাজে মুখ থমথমে রেখে হেঁটে গেল সামনের দিকে। জ্যোতি এগিয়ে গেল না, ঠায় দাঁড়িয়ে থেকে রইল মেহেরাজের যাওয়ার মানে। দেখতে পেল মেহেরাজ কিছুটা দূর গিয়ে থেমে দাঁড়িয়েছে, ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকিয়ে কপাল কুচকালো বিরক্তিতে, ভ্রু উঁচিয়ে ছুড়ে দিল প্রশ্নময় দৃষ্টি। জ্যোতি সেই দৃষ্টির প্রশ্ন বুঝতে পেরেই পা বাড়ালো, এগিয়ে গেল অল্প দূরে দাঁড়ানো পুরুষটার দিকে। সবাই তার পরনে লাল রঙের শাড়ি, চুলগুলো খুলে রাখা, কপালে ছোট্ট লালটি। দুধে আলতা গায়ের রঙে এরূপ সাজে যে কোনো পুরুষই প্রেমে পড়তে বাধ্য। অদূরে দাঁড়িয়ে থাকা যুবকটাও সে বাধ্যবাধকতায় নাম লিখাতে ভুলল না। অপলক তাকিয়ে থেকে মুচকি হাসল, পা বাড়িয়ে এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা সুন্দর রমণীর দিকে। সামান্তা হাসল। এই ছেলেটার সাথে পরিচয় আরো বছর 6 আগে থেকে। সে কলেজ জীবনে প্রথম পরিচয়। প্রথমে তাদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে শুরু হলেও এখনকার সম্পর্কটা কেবলই বন্ধুত্বে থেমে নেই, তার রূপ নিয়েছে প্রণয়ে। তৃতীয়বার দ্বিতীয় পুরুষের প্রণয়ে মেতে ওঠা যাকে বলে, তৃতীয়বার তৃতীয় পুরুষের হাতে হাত রাখা, একসাথে পথ চলার স্বপ্ন দেখা যাকে বোঝে। সামান্তা মুখে চঞ্চলতা ফুটিয়ে হাসল, 2 পা এগিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়েই বলল, গোলাপ এনেছিস আরাম? আরাম মুচকি হাসলো এবার, চোখের সামনে অসম্ভব রূপবতী মেয়েটাকে 2 চোখে পরখ করে গিয়ে সে হাসির উজ্জ্বলতা দ্বিগুণ হলো। প্যান্টের পকেটে গুজে রাখা গোলাপটা বের করে এনে সামনে ধরলো, বলল, আবার কখনো আপনার আদেশ ভুলে নাকি? সামান্তা চমৎকার হাসলো, হাত বাড়িয়ে গোলাপটা দিয়েই আরামের হাতের ভাঁজে নিজের নরম হাতটা ডুবিয়ে দিল। চঞ্চল গলায় বলল, বাহ, একেবারে পারফেক্ট প্রেমিক। আরাম এবারেও ঠোঁট চওড়া করে হাসলো, নিজের ডান হাত দিয়ে সামান্তা নাকটা আলতো ছুঁয়ে দিয়ে বলল, এমন একটা সুন্দরী রূপবতী প্রেমিকা থাকলে পারফেক্ট প্রেমিক না হয়ে উপায় কি শুনি? সামান্তা ভ্রু নাচিয়ে বলল, সুন্দরী না হলে পারফেক্ট প্রেমিকের রোল প্লে করতি না? আরাম এবারও হাস্যোজ্জ্বল চাকরিতে জিজ্ঞেস করলো। কি মনে হয় তোর? সামান্তার চাকরি হঠাৎ নিভে এলো, কিয়ৎক্ষণ নীরব থেকে নরম গলায় বলল, জানি না, শুধু জানি বছর 2 আগে আমি দ্বিতীয়বার প্রেমে পড়েছি কারোর। দ্বিতীয়বার কাউকে সারা জীবনের জন্য চাইছি আমার করে। এইবার আর নিজের ভুলে হারাতে পারবো না ভালোবাসার মানুষকে। পারফেক্ট না হলেও হারাতে পারবো না। আরাম হেসে উঠল। সামান্তার হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে অপলক তাকিয়ে থাকলো মেয়েটার দিকে। এই মেয়েটা যে তাকে হারাতে চায় না তা তার চোখের চাকরিতে স্পষ্ট। মেয়েটাকে সে কলেজ জীবন থেকে ভালোবেসে আসলেও কখনোই ভাবেনি মেয়েটা একটা সময় তার হবে, কখনো তার দিকে প্রণয়ী হাত বাড়াবে, কখনো তার প্রেমে পড়বে। এমনটা ভাবনার বাইরেই ছিল। ভাবনার বাইরে থাকায় পেছনে অবশ্য কারণ ছিল। কারণটা হলো সামান্তার থেকে প্রত্যাখ্যান। প্রথমবার নিজের ভালোবাসার অনুভূতি সামান্তাকে জানানো মাত্রই সামান্তা মেহেরাজের সাথে নিজের প্রেমের কথা নির্দ্বিধায় বলে দিয়ে ফিরিয়ে দিয়েছিল আরামকে। তারপর থেকে অবশ্য সামান্তার পাশে শুধুমাত্র বন্ধু হিসেবেই ছিল সে। এমনকি মেহেরাজের সাথে বিচ্ছেদের পরে সর্বক্ষণ বন্ধু হয়ে আগলে দিয়েছে এই মেয়েটাকে। অবশেষে সামান্তার পাগলামো, অস্থিরতা, যন্ত্রণা সবকিছুকেই লাঘব করতে সক্ষম হয়েছিল। বিনিময় পেয়েছিল মেয়েটার আস্থা, ভালোবাসা আর স্বচ্ছল প্রেম। বিল্ডিং এর দোতলায় 3 রুম বিশিষ্ট ফাঁকা বাসাটা জ্যোতি ঘুরে ঘুরে দেখলো। বসার ঘর, রান্নাঘর সহ বাসাটা ভালোই বোধ হলো। টুলেট দেখে দেখে এই নিয়ে 4টা বাসা দেখেছে দুজনে, তার মধ্যে এই বাসাটাই উত্তম মনে হলো। তাই মেহেরাজের দিকে তাকিয়ে বলল, এই বাসাটা ঠিক আছে মেহেরাজ ভাই, আপনার বন্ধুকে ডিটেলসে বলে জিজ্ঞেস করে নিতে পারেন পছন্দ হবে কিনা। মেহেরাজ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। এখনো রাগ রাগ ভাব বর্তমান তার মুখে। পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জিজ্ঞেস করতে হবে না, এই বাসাটা ঠিকই আছে। জ্যোতি ভ্রুকুচকে বলল। আপনার বন্ধুর যদি অপছন্দ হয়? মেহেরাজ শান্ত গলায় উত্তর আসলো, হবে না। তাহলে ঠিক আছে।
মেহেরাজ বিনিময় কিছু বলল না, চুপচাপ হেঁটে গিয়ে দরজার দাঁড়ে দাঁড়ানো বাড়িওয়ালার সাথে কথা বলল। তারপর পা বাড়িয়ে বাইরে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো জ্যোতিও। এরপর অবশ্য মেহেরাজ আর জ্যোতির মাঝে তেমন একটা কথা হলো না, চুপচাপ পাশাপাশি চললো কেবল দুইজনে। মেহেরাজের মুখ চোখ কঠিন, চাহানি থমথমে, তাই আর আগ বাড়িয়ে জ্যোতিও কথা বাড়ালো না। মনে মনে মেহেরাজের আকস্মিক রাগের কারণ খুঁজলেও ব্যর্থ হলো। এভাবেই নিশ্চুপতায় কাটলো পুরোটা সময়। তারপর একটু সময় পর রিকশায় উঠলো দুজনে। পাশাপাশি বসেও একে অপরের মাঝে একটা শব্দ বিনিময় হলো না। অবশেষে তার বাসার সামনেই রিকশা থামিয়ে মেহেরাজ তাকালো তার দিকে, শব্দ গলায় বলল, নেমে যা। জ্যোতি অবাক হলো। গলাটা শান্ত হলেও সে শব্দ দুটো যেন সহস্র রোষের প্রকাশ ঘটল। চোখের সামনে তুলে ধরলো যেন শীতল রাত। নরম গলায় সে বলল, মেহেরাজ ফের থমথমে গলায় বলল। কানে শুনিস না? জ্যোতি এবার আর বসে থাকলো না, দ্রুত রিকশা ছেড়ে নেমে পড়ল। একপাশে দাঁড়িয়ে অপমানে জর্জরিত হওয়া মুখখানা নিয়ে মেহেরাজের দিকে তাকাতেই দেখলো মেহেরাজও নেমে পড়েছে। তারপর পকেট থেকে কি যেন বের করে হঠাৎই ঝুঁকে বসলো। হাত ছোড়া জ্যোতির পায়ের দিকে এগিয়ে নিতেই জ্যোতি সরে গেল। অবাক হয়ে বলল, কি করছেন মেহেরাজ ভাই? মেহেরাজ চোখ তুলে গরম চাহনিতে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তোর পায়ে ধরে বসে থাকবো না নিশ্চয়ই? মেহেরাজের তেরা কথা শুনে আবারও অপমানে জর্জরিত হয়ে থমথমে মুখে দাঁড়ালো জ্যোতি। মেহেরাজ কয়েক সেকেন্ড সময় নিয়ে আলতো হাতে তার পায়ে পরিয়ে দিল নুপুর। তারপর উঠে দাঁড়িয়ে একবারও আর জ্যোতির দিকে তাকালো না। রিকশায় উঠে বসে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলে উঠল দ্রুত, চলেন মামা। মুহূর্তে রিকশাটা এগিয়ে গেল। চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল সে রিকশা। তবুও জ্যোতি সেদিক পানি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো, মনে মনে আমরালো, একবারও ফিরে চাইলো না? একবারও না? তাহলে এই নূপুর জোড়া পরিয়ে কি বোঝাতে চাইলো? এটাও কি দায়িত্ব? শুধুই দায়িত্ব? পর মুহূর্তে আবার মস্তিষ্ক জানান দিল, দায়িত্ব না হয়ে অন্য কিছু হলেও সে এতগুলো দিনে একবার হলেও ভালোবাসার কথা বলতো, এতগুলো দিনে একবার হলেও কাছে টানতো। শুধু দায়িত্ব না হলে তো সে দ্বিতীয়বার বিয়ে করতে চাইতো না। জ্যোতি কথায় কথায় মেহুর কাছেই শুনেছে মেহেরাজরা যে চট্টগ্রামে বাসা নিয়েছে। সপ্তাহখানেক হলো চট্টগ্রামে শিফট করেছে। জ্যোতি সে খবরটা 3 দিন আগে শুনতে পেলেও এখনো মেহুর সাথে দেখা করা হয়ে ওঠেনি একবারও। মেহুই ব্যস্ত বাসা গোছাতে, তাই আর দেখা হয়নি। যদিও আর জোর করেনি, কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিল মেহুর জন্মদিনে অবশ্যই দেখা করবে। অবশেষে জন্মদিনের তারিখ এগিয়ে এলো। আজ দিন শেষ হয়ে রাত 12টা বাজলে মেহুর জন্মদিন। তার কারণেই মেহুর জন্মদিনের উপহার দেওয়ার জন্য কিছু কিনতে বের হয়েছিল জ্যোতি, কিন্তু পথে বাঁধল বিপত্তি। রিকশাটা সামনের গাড়িটার সাথে ধাক্কা খেয়ে সাংঘাতিকভাবে উল্টে পড়তে নিতেই জ্যোতি খসখসে রাস্তার জমিনে মুখ থুবড়ে পড়ল। মুহূর্তেই কপালে ডান পাশটায় কেটে জ্বালা ধরল। ঠোঁটের এক কোণে রাস্তার খসখসে জমিতে কেটে রক্ত জমাট বাঁধল। কালের ডান পাশটাও ছিলে আছে। ডান পাটা কেটে গিয়ে বিচ্ছিরি রকম অবস্থা হলো। টের পেল ব্যথায় টনটন করছে তার পা, এমনকি পা দাঁড়ানোতেও যন্ত্রণায় মুখ নীল হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। যন্ত্রণা তীব্র, ব্যথায় জ্যোতির চোখ চলমল হলো। শুধু যে কাটার যন্ত্রণাই নয়, এটা তার ঢের বুঝতে পারলো। মুহূর্তেই লোকজন জড়ো হলো, তাদের সহায়তায় হসপিটালে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে এক্সরে করার পর জানতে পারলো ডান পায়ের পাতায় হাড় ভাঙার ফলস্বরূপই এ অসহনীয় ব্যথা, অসহ্যকর যন্ত্রণা। পায়ের পাতা ফুলে বিচ্ছিরি হয়ে উঠেছে ক্রমশ। ততক্ষণে অবশ্য তার রুমমেট এসে পৌঁছেছে। মেয়েটার নাম ঋতু। দেখতে অসম্ভব সুন্দরী হলেও মনটা খুব নরম, বলা যায় সরল মনের মেয়ে। জ্যোতিকে এমন অবস্থায় দেখে যেন কেঁদে ফেলবে সে। জ্যোতি তাকে ফোন করে যতটুকু জানিয়েছিল তাতে তার মনে হয়েছিল খুবই সামান্য একটা অ্যাক্সিডেন্ট, খুবই সামান্য আঘাত পেয়েছে। কিন্তু এখানে এসে সে ধারণা বদলে গেল। ডান পায়ে সাংঘাতিকভাবে জখম হওয়া, ফুলে যাওয়া, হাড় ভাঙা, মুখের একপাশে ঘষে যাওয়া অংশ, আর ফোলা ঠোঁটের কোণে জমাট রক্ত, আর কপালের এক পাশটায় কাটা দাগ, সব মিলিয়ে বিধ্বস্ত দশা। ঋতু ফুপিয়ে কেঁদে দিল এবার। দ্রুত এগিয়ে গিয়ে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরল জ্যোতিকে। পড়ে উঠল, কি করলে এইসব জ্যোতি? কতটা কেটেছে? কতটা আঘাত পেয়েছিস? কি করে হলো এইসব? এতক্ষণ হয়ে গেল অথচ কোনো চিকিৎসা করাসনি কেন? জ্যোতি অল্প হাসলো। এই মেয়েটা খুবই নরম মনের মেয়ে,
তার এভাবে কেঁদে ফেলাটা অস্বাভাবিক নয়। তবু বলল, কাঁদছিস কেন? খুবই সামান্য তো, এক্সরে রিপোর্ট নিতে টাইম লেগেছে তাই। ঋতু ঠোঁট উঠিয়ে বলল, তুই বললেই হলো, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কি সাংঘাতিক অবস্থা, আর তুই বলছিস সামান্য। জ্যোতি এবারেও হাসল। ইতস্তত করে বলল, তোকে কিছু টাকা আনতে বলেছিলাম, আসলে সাথে করে অত টাকা নিয়ে বের হইনি তো, আর এমনটা হবে তাও জানা ছিল না রে। চুপ কর তো, এখন টাকা নিয়ে ভাবার সময়? জ্যোতি বিনিময়ে কিছু না বলে চুপ করে থাকলো। তারপর অনেকক্ষণ পর ডক্টর দেখিয়ে পর্যাপ্ত চিকিৎসা করিয়ে ওষুধপত্র নিয়ে ঋতুর সাহায্য নিয়ে বাসায় পৌঁছালো। ঋতু বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে বাকি পথ যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ল। পায়ের যন্ত্রণাটা ক্রমশ বাড়ছে। কাটা ছেঁড়ার যন্ত্রণাকে তেমন একটা পাত্তা না দিলেও হাড় ভাঙার ব্যথায় যেন খুখড়ে উঠেছে সে। পা নাড়ানো নিষেধ। এদিকে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের বাসায় পৌঁছানোটাও জরুরি। অবশেষে নিজের মনকে বানিয়ে নিয়েই ঋতু সাহায্য নিয়ে ভাঙা পা উঁচু করে রেখে তাতে দাঁত চেপে এগিয়ে গেল। এক একটা পদক্ষেপ যন্ত্রণায় চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। ব্যথায় নীল হয়ে উঠল বুক। এবার আর চোখের জল আড়াল করা গেল না। আড়াল করা হলো না ব্যথায় নীল হয়ে ওঠা মুখটা। আড়াল করা গেল না প্রতি পদক্ষেপে অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠা। ব্যথায় কুকড়ে মরা। মেহেরাজদের নতুন বাসায় দুপুরের দিকে এসে উপস্থিত হলো নাবিলা আর নাফিসা। মূলত বিহুকে সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই প্ল্যান করে এত দূর ছুটে আসা। সামান্তা না আসলেও নাবিলার মধ্য দিয়ে পাঠালো উপহার স্বরূপ একটা ছোট্ট বক্স। বিহু খুশি হলো। একে একে সবাই জন্মদিনের উইশ জানানোতে আনন্দে বুক উজ্জ্বল হয়ে উঠল। বসার ঘরে সোফায় বসেই সবাই আড্ডা দিচ্ছিল তখন। এমন সময় হঠাৎ মনে পড়ল জ্যোতির কথা। মেয়েটা নিয়ম করে রাতের বেলা তাকে শুভেচ্ছা জানিয়েছে ঠিক, কিন্তু এত কাছে একই শহরে থেকেও একবার দেখা করতে আসলো না। অথচ বাকি সবাই অন্য শহর থেকে এই শহরে এত দূর পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। বিহু ছোট্ট শ্বাস টেনে মোবাইল হাতে নিয়ে কল দিল জ্যোতিকে। ওপাশ থেকে জ্যোতি প্রথমবার কল না তুললেও কিয়ৎক্ষণ পর নিজেই কল তুলল। বিহু কল তুলেই বলল, কোথায় তুই? জ্যোতির গলার নিস্তেজ শোনালো। উত্তরে বলল, রুমেই। আপু কেন? বিহু তৎক্ষণাৎ বলে উঠল, আসতে পারবি? দেখা করবি বলছিলি না, আজ দেখা কর, বাসায় আয়। বিহুর কথা শুনে জ্যোতি বুঝে উঠল না কি করবে। এতগুলো দিন যখন দেখা করার কথা বলেছিল, বিহুই ব্যস্ত আছে বলেছিল, আর একদিনে পা ভেঙে বিছানায় পড়ে থাকার মধ্যেই বলেছে দেখা করতে। মুখটা চুপসে গেল মুহূর্তে। নরম গলায় বলল, আপু আজ টিউশনই আছে, কিছুদিন পর দেখা করি। বিহু অভিমানী কণ্ঠে বলল। আমার থেকে টিউশনি বেশি তোর কাছে? জ্যোতি বুঝলো অভিমানটা। ঠোক গিলে বলল, না মানে এখন তো রাত হয়ে গেছে আপু, একা একা তোমাদের বাসা কোথায় খুঁজবো আমি? জ্যোতি ভেবেছিল এই অজুহাতে বেঁচে যাবে, কিন্তু পর মুহূর্তে বিহুর চমৎকার কথাটা শুনেই মুখটা পুনরায় চুপসে গেল। বিহু বলল দ্রুত গলায়, সমস্যা নেই, ভাইয়া বাইরে থেকে ফিরলে ভাইয়াকে পাঠাবো। ভাইয়ার সাথে আসতে পারবি না? এতে তো সমস্যা নেই। জ্যোতি দ্রুত গলায় বলে উঠল, না, ওনাকে পাঠাতে হবে না। তাহলে? আসলে আসতে পারবো না আপু, একটু সমস্যায় পড়ে গিয়েছি। বিহু মানল না, বলল, জানি না আমি, ভাইয়া গেলে ভাইয়ার সাথে চলে আসবি। রাতে আমরা খুব আড্ডা দেব, আমি, তুই, নাবিলা, নাফিসা সবাই। তারপর আর কোনো কথা না বলে কল কাটলো। ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো মুহূর্তে। অপর পাশে থাকা জ্যোতির মুখটা শুকনো হয়ে উঠল। ব্যথায় যন্ত্রণায় কুঁকড়ে ওঠার সাথে জড়ো হলো নতুন চিন্তা। মেহেরাজকে যদি পাঠায়, ও এপা নিয়ে কি যাওয়া সম্ভব? নিজের এই অবস্থার কথা জানানোটা কি ও উচিত হবে? বোনের আবদারে অবশেষে মেহেরাজকে আসতেই হলো জ্যোতিকে নিয়ে যেতে। শুধু যে বোনের আবদার তা বলা যায় না। মনে মনে সেও অপেক্ষায় ছিল মেহুর জন্মদিনে জ্যোতির দেখা পাওয়ার। জ্যোতিদের বাসার সামনে সে দাঁড়িয়ে লাগাতার কল দিলে জ্যোতিকে। ওদিকে জ্যোতির কল তোলার কোনো কথা নেই। এক পর্যায়ে বিরক্ত হলো মেহেরাজ। শেষবারের মতো কল দিতে ওপাশ থেকে জ্যোতির খুব খুব গলায় কথা আসলো, মাত্রই ঘুমিয়েছিলাম, খেয়াল করিনি এতগুলো কল, দুঃখিত মেহেরাজ ভাই। মেহেরাজ কপাল কুচকালো। মাত্র 9টা বাজে, এত তাড়াতাড়ি তো এই মেয়ে ঘুমানোর কথা নয়। এই নিয়ে কৌতূহল জাগলেও ও বিপরীতে প্রশ্ন করলো না, বলল,
বাসায় আছিস রাইট? হ্যাঁ। 5 মিনিটে নিচে আয়, আমি অপেক্ষা করছি। যদি ঘুম ঘুম ভাব কেটে গেল মুহূর্তে। গত রাতে মাথায় ঘুম হয়নি, সারাদিনও তেমন একটা করে ঘুম হয়নি। অবশেষে এখন ঘুম পেলেও তার নিমিষে মেহেরাজের কথা শুনে পালিয়ে গেল। তার মানে সত্যি সত্যি তাকে বাসায় নিয়ে যেতে এসেছে। কিন্তু সে এ পানিয়ে নিচে নামবে কি করে? বিনিময়ে কি বা বলবো? ইতস্তত গলায় বলল, মেহরাজ ভাই, আমার আসলে কথাটুকু বলেই থামলো সে। একবার ভাবলো কথাটা বলা উচিত হবে কিনা। অপর পাশে মেহেরাজ অপেক্ষা করলো পুরো বাক্যটা শোনার জন্য। তা শুনতে পেয়ে ভ্রুজোড়া কুচকে নিয়ে বলল। কি? যদি দীর্ঘশ্বাস ফেলল, গলা ছেড়ে উত্তর দিল, 5 মিনিট নয়, আমি বোধহয় 5 দিনেও নিচে যেতে পারবো না। আপনি দয়া করে ফিরে যান। মেহেরাজের রাগ লাগলো, তাতে দাঁত চেপে শুধালো, নাটক করছিস? দেরি হচ্ছে জ্যোতি, কথা না বাড়িয়ে নিচে আয়। জ্যোতি নত গলায় অপরাধীর মতো করে বলল, আমি সত্যিই দুঃখিত মেহরাজ ভাই। যদি সমস্যা না থাকতো আমি নিজেই চলে যেতাম মিহু আপুর সাথে দেখা করতে। মেহেরাজ ভ্রু উঁচিয়ে শুধালো। তো কি সমস্যা? জ্যোতি এবার বলল না, মৃদু স্বরে বলল, কিছু না। তো জ্যোতি হঠাৎই বলল। আপনি চলে যান। মেহেরাজের রাগ এবার দ্বিগুণ হলো। সে তার গলায় রাগ মিশিয়ে বলে উঠল। নামবি কি নামবি না? উপাস থেকে উত্তর আসলো না। মেহেরাজ আর কিছু না বলে কল কাটল। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের বিল্ডিংটার দিকে। তারপর গেট পার হয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে কলিং বেল চাপল। বাসাটা চেনে, কারণ গতবারে মেহের জন্মদিনে জ্যোতিকে নিয়ে যাওয়ার জন্য সেদিন এসেছিল। তাই চিনতে আর অসুবিধা হলো না। বার কয়েক কলিং বেল বাজাতেই দরজা খুললো একটা মেয়ে। মেয়েটাকে সে না চিনলেও একবার তাকিয়েই বলল, জ্যোতি বাসায় আছে না? ওকে একটু তাড়াতাড়ি বের হতে বলবেন, আমার হাতে বেশি সময় নেই। মেয়েটা হতবাক হয়ে তাকালো মেহেরাজের দিকে। পর মুহূর্তে মনে পড়লো ব্যালকনি থেকে এই ছেলেটাকে সেদিন বাসার সামনে জ্যোতির পায়ে নুপুর পড়াতে দেখেছিল সে। তাছাড়া 1 বছর আগেও একবার দেখেছিল এই ছেলেকে, যখন ছেলেটা নিজে জ্যোতির স্বামী হিসেবে পরিচয় দিয়েছিল। মেয়েটা হাসলো কিঞ্চিত, বলল, জ্যোতির অ্যাক্সিডেন্ট হয়েছে কাল, আর আপনি আসলেন আজ। ওয়াইফের অসুস্থতায় এত ব্যস্ততা দেখালে কি করে হবে ভাইয়া? হাতে সময় না থাকলে সময় করে নিতে হবে না? মেহেরাজের ভুজোরা কুচকে গেল মুহূর্তে। বলল, মানে? মেয়েটা আবারও বলল, কি আশ্চর্য, আপনি জানেন না? আমি তো ভাবলাম আপনি এই কারণেই আসলেন দেখা করতে। মেহেরাজ কিছুই বলল না। ভুজোরা আরো কুচকে নিয়ে শুধালো, জ্যোতি কোথায়? কি হয়েছে? মেয়েটা অবাক হলো। মেহেরাজ এই সম্বন্ধে কিছুই জানে না, সে আসলে ভাবেনি। তারপর পুরো ঘটনা খুলে বলল। মেহেরাজের মুখ চোখ ততক্ষণে রাগে টনটন হলো, তবুও মেজাজ শান্ত রেখে বলল, বাসায় ঢোকা যাবে? জ্যোতিকে নিয়ে যেতে চাইছি। মেয়েটা মাথা দাঁড়িয়েই বলল, হ্যাঁ অবশ্যই, জ্যোতি তো এমনিতেও হেঁটে এখানে আসতে পারবে না। মেহেরাজ আর অপেক্ষা করলো না, সামনের মেয়েটার পিছু পিছু গিয়ে দাঁড়ালো জ্যোতি যে রুমে থাকে সেই রুমের সামনে। পাশাপাশি দুটো বেডরুমের ভেতর, টেবিলে বইয়ের স্তূপ, পাশাপাশি একটা চেয়ারে বসে আছে একটা মেয়ে, আর তার পাশে বিছানাটায় চাদর মুড়িয়ে শুয়ে আছে জ্যোতি। কপালের দিকটায় ব্যান্ডেজ, ফোলা ঠোঁট আর ডান গালের ছিলে যাওয়া অংশটা মুহূর্তেই চোখে পড়লো মেহেরাজে। অপরদিকে জ্যোতি তখনও নিরস মুখে ফোনের দিকেই চেয়ে আছে। মনে মনে ভেবেছে মেহেরাজ কল কেটে দিয়ে ফিরে গেছে। সে ভাবনা মিথ্যে প্রমাণিত হলো যখন কানে আসলো শীতল অথচ রাগী পুরুষালী গলা। নিজের খেয়াল নিজেই রাখতে পারবি, নিজের যত্ন নিজে করতে পারবি। যাদের খেয়াল রাখার কেউ থাকে না তাদের খেয়াল তারা নিজেরাই রাখে। যাদের যত্ন করার কেউ থাকে না তারা নিজেরাই নিজেদের যত্ন করে। এখন তোর সেসব বিখ্যাত বাণী কোথায় গেল? এই নমুনা নিজের খেয়াল নিজে রাখতে পারার। জ্যোতি অবাক হয়ে তাকালো। চোখের সামনে অপ্রত্যাশিত মুখটা ভেসে উঠতে মুহূর্তে সোয়াদ ছেড়ে লাফিয়ে বসলো। ওনাটা ঠিকঠাক করে মাথায় টেনে চাইলো ভালো করে। চোখের সামনে ভেসে উঠলো মেহেরাজের লালাভো চোখ, শক্ত চোয়াল আর বুকে গোজা হাত জোড়া। বলল, আপনি? মেহেরাজ ভ্রু উঁচিয়েই বলল, হ্যাঁ আমি। তো জ্যোতি স্পষ্ট ভাবে বলল,
কিছু না। মেহেরাজ তেতে উঠল, জোরে জোরে শ্বাস টেনে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে উঠল। এই তো সমস্যা। জ্যোতি স্থির চাহনিতে তাকিয়ে উত্তর দিল। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মেহরাজ ভাই। তুই তো নাকি নিজের খেয়াল নিজে রাখতে পারতি। আমার কোনো দোষ ছিল না। মেহেরা চুপ থাকলো কিয়ৎক্ষণ, তারপর দম ফেলে শক্ত গলায় বলল। মেহু অপেক্ষা করছে, জামা কাপড় কিছু গুছিয়ে নে, বাসায় ফিরছি। মেহেরাজ দাঁতে দাঁত চেপে বলল। বাসায় যাব, শুনিস না কানে? আমার পায়ের অবস্থা খারাপ মেহরাজ ভাই, যেতে পারবো না। মেহেরাজ শীতল চাহনিতে তাকালো, দৃঢ় গলায় বলল। তুই না যেতে পারলেও আমি নিয়ে যেতে পারবো। মিথ্যে বলছি না, সত্যি পায়ের হাড় ভেঙেছে। মেহেরাজ বুক টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছোড়া পকেটে গুছল, তারপর ডান ভ্রুটা উঁচু করে দৃঢ় গলায় বলল। হ্যাঁ জানি তো, আমি কোলে করে নিয়ে যাব, তোকে পা নাড়াতেও হবে না। আকস্মিক বলা কথাটা শুনে জ্যোতি অবাক হলো, খুঁজকে গেল ভ্রুজোড়া, চোখে মুখে খেলে গেল বিস্ময়। এমন একটা উত্তর সে মোটেও আশা করেনি, মোটেই ভাবেনি। স্থির চাহনিতে ভ্রুজোড়া কুচকে রেখে তাকিয়ে থাকলো কেবল মেহেরাজের দিকে। জ্যোতির মুখে চাহনি দেখে মেহেরাজ ভ্রু উঁচু করলো, সরু চাহনি ফেলে বলল। এবার সমস্যা হবে না আশা করি। জ্যোতির চাহনি এখনো বদলায়নি, চোখে মুখে প্রশ্নময় দৃষ্টির বাহার নিয়ে একইভাবে তাকিয়ে থাকলো। উত্তরে কি বলা উচিত তাও যেন মস্তিষ্ক জানান দিল না। পাশ থেকে ঋতু মিটমিট করে হেসে জবাব দিল। ভাইয়া, আপনি ওকে কোলে করে এখনই নিয়ে যেতে পারেন, আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি। মেহেরাজ ঋতুকে চেনে না, গলা শুনে এক নজর ঋতুর দিকে তাকিয়ে দেখলো জ্যোতির বিছানার পাশে চেয়ারটায় বসে মুচকি হাসছে। মুহূর্তে গলা ছেড়ে বলল। তবে গুছিয়ে দিন, আমি একটু পর আবার আসছি। কথাটা বলে মেহেরাজ বের হলো। জ্যোতির পায়ে যা অবস্থা, রিক্সায় নেওয়া যাবে না, আবার সারা রাস্তা কোলে করেও নেওয়া যাবে না, একটা গাড়ি খুঁজতে হবে। তাই মূলত বেরিয়ে গেল। অপর দিকে জ্যোতি হতবিহ্বল চাহনিতে মেহেরাজের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। পর মুহূর্তে রুমে উপস্থিত আরো দুই জোড়া হাস্যজল চোখের দিকে তাকিয়ে শ্বাস টানলো। দরজার দাঁড়ি দাঁড়ানো মেয়েটার নাম তৃষ্ণা, বলা যায় ঋতুর থেকেও দু এক ধাপ উপরে। ঠাট্টা মজা এসবে। দাঁড়িয়ে বুকে হাত গুজে ক্রমশ মুচকি হাসছে। হাসছে চেয়ারে বসে থাকা ঋতুও। এগিয়ে এসে ঋতু চোখ টিপে বলল। কি সাংঘাতিক রেগে গেছে রে ভাইয়া, তোর মুখে কোনোদিন ওনার নামে কিছুই শুনিনি, অথচ আজ এইটুকুই আমার মন বলছে উনি সাংঘাতিক ভাবে ভালোবাসতে চান। এমন একটা বর পেলে কেউ একা একা পড়ে থাকে কিভাবে ভাই? ঋতুর কথাটা শুনে শব্দ করে হেসে উঠল তৃষ্ণাও। দুই পা এগিয়ে জ্যোতির কাছে এসে বসলো। ইস, দরজা খোলার পরই দেখি হ্যান্ডসাম একটা ছেলে। কোথায় ক্রাশ ট্রাশ খাবো তা নয়, ছেলে গম্ভীর গলায় বলে উঠল। জ্যোতিকে একটু তাড়াতাড়ি আসতে বলবেন। প্রথমে না বুঝলেও পরে মনে পড়লো এটা জ্যোতির বর। মুহূর্তে হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। এমন ভাবে বলল যেন বউকে দেখার জন্য কত যুগ ধরে তৃষ্ণার্থ। ঋতু ফের হেসে বলল। তাই নাকি? এখানে এসেই তো কি আর রাগ দেখালো? হাজবেন্ড হলে এমন হওয়া উচিত, বুঝলি? বউ আঘাত পেলে বউয়ের আগে বরের আঘাত লাগবে। কি বলিস তৃষা? তৃষ্ণা মাথায় নাড়ালো দ্রুত, ঠোঁট কামড়ে বলল। একদম এমন একটা জামাইয়ের অভাব বোধ করছি খুব করে এই মুহূর্তে। ঋতু আফসোসের সুরেই বলে উঠল। আমি তো এমন জামাইয়ের অভাবে বিয়েটা করতেই পারছি না, পা মাত্রই টুক করে বিয়ে করে নেব। জ্যোতি সরু চোখে তাকালো দুইজনের দিকে, ছোট্ট শ্বাস টেনে স্বাভাবিক গলায় বলল। আচ্ছা বুঝলাম। ঋতু প্রশ্ন ছুড়ল ভ্রু উঁচিয়ে। বুঝলি মানে? এত কেয়ারিং হাজবেন্ড রেখে এত দূরে কিভাবে মন টিকে তোর? জ্যোতি স্থির চাহনিতে তাকালো। সত্যি মেহেরাজ অনেক কেয়ারিং আর দায়িত্ববান ছিল, এই নিয়ে তার এটুকু সন্দেহ নেই। কিন্তু আদৌ কি মেহেরাজের মনে তার জায়গা হবে? জায়গা হওয়া তো দূর, মেহেরাজ তাকে সম্পূর্ণ সম্পর্কটা থেকে বের করে দিতে চাই এমনটা ভেবেই দুঃখ হলো। প্রিয় মানুষের সাথে অন্য কোনো নারীকে সহ্য করার কষ্টে দহন ঘটল। চাপা স্বরে বলল। কেয়ারিং হলেই কি লাভিং পার্সন হওয়া যায়? একজনের প্রতি যত্নশীল হওয়া আর একজনকে ভালোবাসা, এর মধ্যে তফাৎ নেই বলছিস? ঋতু নরম গলায় উত্তর দিল। থাকতে পারে, তবে আমার কিন্তু ওনাকে দেখে যথেষ্ট প্রেমিক পুরুষ মনে হয়েছে। লাইক এ কেয়ারিং অ্যান্ড রোমান্টিক হাজবেন্ড।
জ্যোতি বলল, দ্বিতীয় সম্বোধনটা ভুল, তবে প্রথম সম্বোধনটা সঠিক। উনি যথেষ্ট কেয়ারিং, শুধু যে আমার প্রতি এমন নয়, সবার প্রতি। তৃষ্ণা অবাক হলো, গলাটা উঁচু করেই অবাক কণ্ঠে বলে উঠল, উনি রোমান্টিক নয় বলছিস? জ্যোতি নিরস গলায় উত্তর দিল। ঠিক জানা নেই। তৃষ্ণা জ্যোতির মাথায় ছাতি মারল, দাঁত চেপে বলল, জানবি কি করে? জামাইকে ছেড়ে এতকাল এখানে পড়ে আছিস তো রোমান্টিকতার কি বুঝবি গর্ধ? তুই তো কথাটুকু বলে শেষ না করতে তৃষ্ণার চোখ গেল দরজায় দাঁড়িয়ে দাঁড়ানো মেহেরজানের দিকে। তাদের কথোপকথনের কতটুকু কি শুনেছে তা ভেবে শুকনো ঠকিল, ঠোঁট চওড়া করে মিকি হেসে বলল, হে কি ভাইয়া, এত তাড়াতাড়ি ফিরে আসলেন? আপনার পায়ের আওয়াজও তো শুনতে পেলাম না। জ্যোতি মুহূর্তে ফিরে গেল। মেহেরাজের নিঃশব্দ চলনের সম্পর্কে জানা আছে বলে চমকালো না। কপাল কুচকে ভাবলো, ঋতু আর তৃষ্ণার কতটুকু কথা শুনতে পেয়েছে। সে যে বলেছে সেগুলোই বা কতটুকু শুনলো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে স্পষ্ট স্বরে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, এই অবস্থায় সে বাসায় যাওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট মেহরাজ ভাই? মেহু আপু চিন্তা করবে তাই বলা হয়নি পায়ের কথাটা। আপনি গিয়ে বুঝিয়ে বলে ঠিকই বুঝবে। মেহেরাজ এগিয়ে আসলো, শার্টের হাতাগুলো গুটিয়ে নিয়ে ঝুঁকে গেল জ্যোতির সামনে। টান টান গলায় বলল, সেটা আমি বুঝবো, তোর থেকে শুনতে চাইছি না সেসব। কথাটা বলে আর দেরি করলো না সে। বলিষ্ঠ হাত জোড়া ছুঁয়ে মুহূর্তে তুলে নিল সামনের রমণীকে। অজস্রে কোলে তুলে ঋতু আর তৃষ্ণার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কাইন্ডলি কিছু কাপড় আর ওষুধপত্র গুছিয়ে দিলে উপকার হবে। দিবেন? আমি ফের এসে নিয়ে যাচ্ছি। ঋতু আর তৃষ্ণা মুহূর্তেই মাথা নাড়ালো, সমস্বরে বলল, অবশ্য ভাইয়া আপনি যান, আমরা নিচে নেমে ব্যাগ দিয়ে আসছি। মেহেরাজ হাসলো, ঠোঁট গোল করে শ্বাস ছিঁড়ে পা বাড়ালো জ্যোতিকে নিয়ে। অপরদিকে জ্যোতি অনুভূতিহীন হয়ে জমে রইল। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো প্রিয় পুরুষের এখন কাঁদে লজ্জায় নুয়ে পড়ত, মুখটা হয়তো লজ্জা রাঙা রক্তিমতায় লালাভ হয়ে উঠত। চিত্ত তার মুখে খেলে গেল কেবল বিস্ময়। অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেহেরাজের মুখবাণে। কি হচ্ছে না হচ্ছে কিছুই যেন বোধগম্য হলো না কিয়ৎক্ষণের জন্য। মেহেরাজ এক নজর জ্যোতির দিকে তাকিয়ে চাপা হাসলো। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নেমে এসে গাড়িতে জ্যোতিকে বসিয়ে ভ্রু উঁচিয়ে রাখলো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিস? আগে কখনো দেখিসনি আমায়? মেহেরাজের এই কথাটা শুনেই জ্যোতির মুখটা অপমানে থমথমে হয়ে এলো। মুহূর্তে নজর সরিয়ে অন্য পাশে তাকালো। এতক্ষণ সবকিছু জমাট বাঁধা স্থির অনুভব হলেও এই মুহূর্তে সে তীব্র অস্থিরতায় ছটফট করে উঠল মন। অস্বস্তিতে হাত পায়ের তালু ঘেমে উঠল। তৎক্ষণাৎ খেয়াল হলো কোলে তোলার সময় থেকে মেহেরাজের একটা হাত এতক্ষণ তার পেটের উপর অংশে চেপে রাখা ছিল। তার শরীরটা মেহেরাজের শরীরের সাথেই লাগোয়া ছিল এতটা সময়। এসব ভেবে ক্রমশ অস্বস্তি বাড়ল। অস্থির শিরশিরে অনুভূতি হলো সর্বাঙ্গে। সে অনুভূতি দমাতে বার কয়েক শ্বাস ফেলল। মেহেরাজের দিকে চোখ তুলে তাকাতে নিতেই দেখলো ঋতু আর তৃষ্ণা এসে হাজির হয়েছে। তার ব্যাগ গাড়ির এক কোণে রেখে তৃষ্ণা চোখ টিপটিপে ফিসফিস করে বলল, আমি আবেগে আপ্লুত দোস্ত। আই উইশ আমারও পা ভাঙুক, আমাকে আমার প্রেমিক এভাবে যত্ন করে কোলে তুলে হাঁটুক, সুন্দর হবে না? জ্যোতির চাহনি ক্ষীণ হলো। তৃষ্ণা সে চাহনিকে পাত্তা দিল না। দাঁত কেলিয়ে হেসে মেহেরাজের দিকে তাকালো। বোকা বোকা হেসে বলল, ভাইয়া আপনি কিন্তু হাজবেন্ড হিসেবে খুব ভালো। এমন হাজবেন্ড কোথায় পাওয়া যাবে বলতে পারেন? মেহেরাজ ভ্রু কুচকাল। ঋতু আর তৃষ্ণা ততক্ষণে আর দাঁড়িয়ে থাকলো না। আকস্মিক কি বলে ফেলেছে তা বুঝতে পেরে তৃষ্ণা লাজুক হেসে ঋতুর হাত চেপে দ্রুত পা এগিয়ে সে স্থান ছেড়ে চলে গেল। মেহেরাজ চাপা হাসলো, মুখ টান টান করে গাড়িতে উঠে বসিয়ে তাকালো জ্যোতির দিকে। বলল, তোর উচিত ছিল অ্যাক্সিডেন্টের বিষয়টা জানানো। জানিয়েছিলি? আমাকে না হোক মেহুকে জানানো যেত না? মেহেরাজের শান্ত গলায় কথাগুলো শুনে জ্যোতি ফিরে তাকালো। মৃদু স্বরে বলল, এতকাল কিন্তু একা একাই সব ফেস করেছি মেহরাজ ভাই, কাটা ছেঁড়া হোক বা পা ভাঙা। আজকে হয়তো অ্যাক্সিডেন্টের কথাটা কোনোভাবে জেনে নিয়েছেন, কিন্তু এতকাল তো আর জানতে পারেননি। এতকাল সবকিছু ঠিক সামনে নিতে পেরেছি, এখনো পারতাম, তাই আর জানাইনি আমি। তাছাড়া এইসব ছোটখাটো ঝামেলায় আপনাদের আর জড়াতে মন চায়নি। বেশি কিছু হলে আমি অবশ্যই জানাতাম। মেহেরাজের রাগ হলো। দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ চাহনি ফেলে বলল, হ্যাঁ, ওপারে চলে গিয়ে জানাতি, রাইট? জ্যোতি হাসলো কিঞ্চিত, বলল, ওপারে চলে যাওয়ার মতো তো কিছু হয়নি, শুধু পায়ের একটা হাড় ভেঙেছে, তেমন বেশি কিছু নয় এটা। মেহেরাজ ফিরে রাগ দেখিয়ে
গম্ভীর স্বরে বলল, আমার উচিত এখন তোর আরেক পাও ভেঙে দেওয়া, তবেই বেশি কিছু হতো। বিনিময়ে জ্যোতি আর কিছু বলল না। মেহেরাজ আমার কথা বাড়ালো না, থমথমে মুখে অন্য পাশে ফিরে গেল। মেহুর মোবাইলে কাল রাত থেকে অনেকগুলো কল করেছিল সাইদ, একবারও কল তুলেনি সে। এখন অনেকবার কল এসেছে, মেহু কল তুললো না, ছোট্ট শ্বাস ফেলে মোবাইলটা বন্ধ করে দিল। কিয়ৎক্ষণ পরই তাকে চমকি দিয়ে নাবিলা বলে উঠল, আপু মোবাইল বন্ধ করে রেখেছো তুমি? সাইদ ভাইয়া অনেকবার কল করেছে তোমায়, তুমি নাকি কল তোলনি। সাইদ ভাইয়া তোমাকে মোবাইল অন করে কল ব্যাক করতে বলেছে। মেহু ভ্রুজোড়া কুচকে দিল। বিষয়টা নাবিলা পর্যন্ত যাবে ভাবেনি সে। মৃদু আওয়াজে বলল, কেন? সেটা জানা নেই, জরুরি দরকার আছে বলেছে। মেহু ছোট্ট শ্বাস ফেলল। বেলকানিতে গিয়ে মোবাইল অন করে কল করলো সাইদকে। রিং হওয়ার পর অপেক্ষা করতে হলো না, কয়েক সেকেন্ডে কল তুলে ওপাশ থেকে সাইদ নরম গলায় বলল, এই কেমন অন্যায় শুনি, কাল রাত থেকে কন্টিনিউ কল অথচ কল তুলছো না, অবশেষে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছো। মেহু মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? সাইদ চুপ থাকলো কিয়ৎক্ষণ, তারপর বলল, জন্মদিনের শুভেচ্ছা নিও প্রিয়। ধন্যবাদ। সাইদ আবারও চুপ হয়ে গেল। তারপর হঠাৎ অভিমানী সুরে বলল, আমায় কি ভালোবাসো না আর? মেহু অবাক হলো এইরূপ কণ্ঠ স্বর শুনে। বলল, কাকে বলছেন? সাইদ শান্ত স্বরে উত্তর এলো, তোমাকে। আমি আপনার বন্ধুর বোন হই সাইদ ভাইয়া, এসব কি প্রশ্ন করছেন? সাইদের কণ্ঠ মুহূর্তেই পরিবর্তন হলো। ফিচেল গলায় বলল, হবু বউ হও তুমি, আপাতত সম্পর্কটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। আপনি যদি এসব বলার জন্য কল দিয়ে থাকেন তবে রাখছি। কথাটা বলেই কল রাখলো মেহু। নরম বোন হু হু করে কেঁদে উঠলো যেন এবারে। চোখ জোড়া দিয়ে বইল টোনা পানির ধারা। নারী মন সরল নরম, পুরুষের মুখের যে একটা শব্দ সে নারী মনে কান্নার ধারা বয়ে দিতে পারে, আবার সে নারী মনকে এক মুহূর্তে শান্ত করতে পারে। নারীর জন্য সত্যি পুরুষ মানুষ জাদু করে। রাত হলো বেশ, বিছানায় হেলা দিয়ে পা সোজা করে ক্লান্ত চাকরি নিয়ে বসে রইল জ্যোতি। খাটের পাশে জানালা খুলে রাখা, সে জানালা দিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে শরীর। মেহেরাস্তের নতুন বাসাটাই আসবাবপত্র বলতে 2 রুমে 2টো খাট, 2টো আলমারি, টেবিল, চেয়ার আর বসার ঘরে একটা সোফা। সাদামাটা গোছানো পরিপাটি বাসা। এই সাদামাটা বাসার ডান পাশের ঘরটাই কেবল চোখ ঘুরিয়ে দেখার সুযোগ পেল জ্যোতি। ঘরটা মেহেরাজের। আসার পর থেকে এ ঘরেই জ্যোতির অবস্থান। পায়ের বেহাল দশার কারণে উঠাও হলো না তার। এতক্ষণ মেহু, নাবিলা, নাফিসা সবাই এ ঘরে থাকলেও এখন রুমটা শূন্য। পায়ের তীক্ষ্ণ মাথায় চোখ খিচে তপ্ত শ্বাস ফেলল জ্যোতি। চোখ জোড়া বুঝে নিয়ে কিয়ৎক্ষণ ঠোঁট চেপে বসে রইল। পর মুহূর্তে চোখ খুলতে চোখে পড়ল মেহেরাজকে। বুকে হাত গুজে তার দিকেই তাকিয়েছিল। চোখ জোড়া খুলতে চোখাচোখি হলো। মেহেরাজের নজর সরালো না। আগের মতোই স্থির দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, কয় রাত ঘুমাস না? আকস্মিক প্রশ্নে চোখ তুলে তাকালো জ্যোতি। উত্তর দিল না। মেহেরাজ ফের দাঁতে দাঁত চেপে বলে উঠল, চোখের নিচে এমন কালি ফেলেছিস কেন? কার বিরহে দিন কাটিয়ে এমন অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে যেতে চাইছিলি? জ্যোতির কপাল কুচকালো এবার। প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করেই জিজ্ঞেস করল, মানে? মেহেরাজ জ্যোতির প্রশ্নের উত্তর দিল না, গম্ভীর কণ্ঠে শুধালো, হাত অক্ষত আছে তোর, নাকি নিজের হাতে খাওয়ার অবস্থাও নেই? জ্যোতির বুক থমথমে হয়ে এলো। উত্তরে ভরাট গলায় বলল, হাত ঠিক আছে। মেহু খাবার আনছে, চুপচাপ খেয়ে নিস। সত্য গলায় কথাটা বলেই মেহেরাজ ফের চলে গেল। মাঝখানে মেহু খাবার আনলো। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আবার প্লেট নিয়ে চলেও গেল। তারপর আরো অনেকক্ষণ কেটে গেল। জ্যোতির চোখ জোড়ায় ঘুম নামলো না, তবে ক্লান্তি ভর করলো ঠিক। সারা শরীর দুর্বল বোধ হলো। চোখ জোড়া বুঝে নিয়ে হাত ভাঁজ করে খাটে হেলান দিয়ে রইল অনেকটা সময়। তারপর হঠাৎ দরজার আওয়াজ আসলো কানে। মুহূর্তে চোখ জোড়া মেলে তাকাতে দেখলো মেহেরাজ দরজা লাগিয়ে পা বাড়িয়ে ওয়াশরুমের দিকে গেল। মুখ চোখে জল দিয়ে ফিরে এসে বিছানার এক পাশে ফটাফট শুয়ে পড়ে জ্যোতির দিকে তাকালো। বলল, তোর বান্ধবীকে তখন কি বলছিলি তুই? আমি রোমান্টিক নই এটা বলেছিস? এমন একটা প্রশ্নে জ্যোতি অবাক হলো। কখন কোন বান্ধবীকে এমন কথা বলল স্মরণীয় এলো না। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কখন কোন বান্ধবীকে বলেছি? তখন তোর বান্ধবী অবাক হয়ে তোকে জিজ্ঞেস করলো কেন উনি রোমান্টিক নয় বলছিস? তার মানে
তুই এমনটা বলেছিস ওদের? কথাটা বলে মেহেরাজ ভ্রু উঁচু করলো। সঙ্গে সঙ্গে জ্যোতির উত্তর না পেয়ে ফের বুক চোখ কুচকে বলল, ছি জ্যোতি, তুই আমাকে নিয়ে তোর বান্ধবীদের সাথে এসব শেয়ার করিস? জ্যোতির মনে পড়লো তখনকার কথাগুলো, ইতস্তত গলায় বলল, আমি ঠিক এইভাবে বলিনি। মেহেরাজ সে উত্তরে দমে গেল না, রাগ রাগ গলায় বলে উঠল, তাহলে কিভাবে বলেছিস? জ্যোতি জিহবা দিয়ে ঠোঁট ভিজালো, তারপর নরম গলায় বলল, আমি আপনাকে নিয়ে কোনোদিন কিছুই বলিনি ওদের, মেহরাজ ভাই। এমনকি আমার যে বিয়ে হয়েছে এটা ওরা জানতো না, মেহরাজ ভাই। আগের বার আপনি নিতে আসাতেই জেনেছিল, আর আজ কথার কথাতে ওদের কথার উত্তরে বলে ফেলেছিলাম। তবে এভাবে বলিনি যে আপনি রোমান্টিক নন। তাহলে কি রোমান্টিক বলেছিস? জ্যোতি উত্তর দিল না, ইতস্তত বোধ করে চুপ করে থাকলো। অপরদিকে মেহেরাজ মনে মনে হাসলো, তবে সে হাসির প্রকাশ বাইরে এলো না। বরাবরের মতো মুখ টান টান করে চেয়ে থাকলো জ্যোতির পানে। পর মুহূর্তে কিছু একটা ভেবে আবার ভরাট কণ্ঠে বলল, 1 মিনিট, তুই বিবাহিত এটা মানিস বলেছিস, অথচ বিবাহিত এটা মানুষকে জানাতে তোর লজ্জা লাগছে? জ্যোতি এতক্ষণ ইতস্তত হয়ে চুপ করে থাকলেও এবার স্পষ্ট চাহনিতে তাকালো, বলল, লজ্জা লাগবে কেন? তাহলে জানাসনি কেন? জ্যোতি ছোট্ট শ্বাস ছাড়লো, বলতে লাগলো, ওরা সব কিছুতেই বেশি বেশি কৌতূহলী, মেহরাজ ভাই। যদি জিজ্ঞেস করতো আপনার সাথে আমার সম্পর্ক কেমন, এত দূর আমি একা কেন থাকি, বিবাহিত হয়েও আর বাকি 10টা বউয়ের মতো মাখো মাখো ফোন আলাপ কিংবা প্রেমালাপে দেখা যায় না কেন আমাকে, এইসবের উত্তর দিতে গিয়ে আমি অপ্রস্তুত হতাম। এইসব প্রশ্নের সম্মুখীন হতে চাইনি, তাই বলিনি। মেয়েরা চুপচাপ কথাগুলো শুনলো, নীরব হয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো জ্যোতির দিকে, তারপর একদম ঠান্ডা গলায় বলে উঠল, এরপর থেকে আর কোনো প্রশ্ন থাকবে না। কথাটা বলেই মেহেরাজ অন্যদিকে মুখ করে ফিরে শুয়ে পড়লো। মনে মনে জ্যোতির কাছে নতুন সকালে নতুন মেহেরাজকে উপস্থাপনের প্রস্তুতি নিল। জ্যোতির চোখে ঘুম এসেছিল মধ্যরাতের দিকে, তাও বিছানায় হেলান দিয়ে সেভাবে বসে থাকা অবস্থাতে। হাতটা হালকা বাঁকা হতে হঠাৎ ঘুম ছুটে গেল। কিঞ্চিত ব্যথা অনুভব হলো ঘাড়ে, সাথে পায়ের সূক্ষ্ম ব্যথা যেন চওড়া হয়ে উঠল। নিভু নিভু চোখে ঘড়িতে তাকাতে বুঝলো সকাল হয়েছে। হাত বাড়িয়ে খাটের পাশে থাকা জানালাটা খুলতে নিতে কোমরে কিছু বাঁধন টের পেতে ঘুম ঘুম চোখে দৃষ্টি নামিয়ে তাকাতে স্তব্ধ হয়ে গেল। মেহেরাজের বলিষ্ঠ হাত জোড়ার বন্ধন আঁকড়ে আছে তার কোমর। মুহূর্তে ঘুম ঘুম ভাব কেটে গেল, শীত দ্বারা বেশ শীত ছিঁড়ে অনুভূতি বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। তবু অস্থিরতায় নড়ে চড়ে বসলো জ্যোতি। অস্বস্তিতে হাতে হাত ঘষতে লাগলো অনবরত। ভাবতে লাগলো, মেহেরাজ তো ঘুমিয়ে করে এমনটা করার মতো লোক নয়। এর আগেও একবার মেহেরাজ আর সে এক বিছানায় ঘুমিয়েছে গ্রামের বাড়িতে। সেই রাতে মেহেরাজ যেদিকে ফিরে যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেভাবেই সকাল পর্যন্ত স্থির ছিল। এমনকি হাত পায়ের অবস্থানেরও পরিবর্তন হয়নি, তার মনে আছে এখনো। তবে আজ এই কয় বছরে মেহেরাজের অভ্যেসের পরিবর্তন ঘটেছে নাকি সবটা ইচ্ছাকৃত ভাবেই কি হাত দিয়ে আঁকড়ে আছে? প্রশ্নগুলো মনের ভেতর লুকিয়ে দিতে হৃদস্পন্দনের হার ক্রমশ বাড়ল। কাপা হাতে মেহেরাজের হাত ছোড়া ছাড়াতে চেষ্টা করলো। মেহেরাজ বোধহয় সবটাই টের পেল, চোখ বুজে রেখে খুব জড়ানো গলায় বলে উঠল, হুম, জ্যোতি, এমন হাঁসফাঁস করছিস কেন তুই? মেহেরাজের কণ্ঠে কি ছিল কে জানে। জ্যোতির হাঁসফাঁস করা যেন দ্বিগুণ হলো। অস্বস্তি ক্রমশ বাড়তে লাগলো। বুঝতে পারলো সমস্তটাই মেহেরাজের ইচ্ছাকৃত কর্মকাণ্ড। মৃদু আওয়াজে অস্বস্তি কাটিয়ে স্পষ্ট গলায় বলল, হাতগুলো সরান মেহরাজ ভাই, অস্বস্তি হচ্ছে। মেহেরাজ হাত সরালো না, হাতের বাঁধন শক্ত করে কোমর চেপে ধরলো। ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, অস্বস্তি হলে হোক। ছেড়ে দিন, পায়ে ব্যথা করছে আমার। মেহেরাজ এবার চোখ জোড়া পেলে ধরলো কিঞ্চিত। এক নজর নিজের দিকে তাকিয়ে জ্যোতির দিকে তাকালো, বলল, কি আশ্চর্য, আমি তো তোর পায়ের আশেপাশেও গেলাম না। কাল রাতে যেখানটাই ঘুমিয়েছি সেখানটাতেই পড়ে আছি। ইভেন এখনো ভালো করে তাকিয়ে দেখ, তোর আর আমার মধ্যে বেশ খানিকটা দূরত্ব আছে। হাত বাড়িয়ে ধরলাম তোর কোমর, আর ব্যথা করছে পা। জ্যোতির চাহনি সূক্ষ্ম হলো, বলল, আমি কখন বললাম যে আপনার কারণে পা ব্যথা করছে? মেহেরাজ হাত জোড়া দিয়ে সেভাবেই আঁকড়ে রইল জ্যোতির কোমর। ভ্রু নাচিয়ে বলল, তাহলে পায়ে ব্যথার সাথে আমার হাত সরানোর কি সম্পর্ক? জ্যোতি হঠাৎ চুপ হয়ে গেল। চোখ জোড়া চাহনি কেমন ধারালো আর জ্বলন্ত হয়ে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করবেন, অথচ অন্য একটা নারীর কোমর আঁকড়ে রেখেছেন। বিষয়টা বিশ্রী দেখায় না?
মেহেরাজের শক্ত জবাব। দেখালে দেখাক। জ্যোতি ফের প্রশ্ন ছুড়ল। সামান্তাপু ভুল বুঝবে না? ভ্রু কুচকে নিল মেহেরাজ, শুধালো। সামান্তা কেন ভুল বুঝবে? আপনার দ্বিতীয় স্ত্রী হবে সে? সরি, আপনার ভালোবাসার মানুষ তো উনি, স্বাভাবিকভাবেই ভুল বোঝার কথা। মেহেরাজ তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। তো তোর কি কষ্ট হচ্ছে এই জন্য? যদি কষ্ট হওয়াটা অস্বাভাবিক নয়, স্বামীর পাশে অন্য নারীকে সইতে কষ্ট কার না হবে, জ্যোতিরও হবে। তবুও তো স্বীকার করলো না জ্যোতি, বলল। আমার কেন কষ্ট হবে? সেটা তো তোর ভালো জানার কথা, তাই না? শেষের কথাটা ভ্রু নাচিয়ে বলল মেহেরাজ। পর মুহূর্তে আর শুয়ে না থেকে উঠে বসলো, আড়ালে মুচকি হাসলো। তারপর জ্যোতির কানের কাছে মুখ নিয়েই অদ্ভুত স্বরে বলল। কষ্ট হলে বলে ফেল, হতেও পারে আমি তোর কষ্ট লাঘব করতে মরিয়া হয়ে উঠব। কথাটা বলে মেহেরাজ উঠে ওয়াশরুমে চলে গেল। জ্যোতি স্থির তাকিয়ে থাকলো। কথাটায় কিংবা কণ্ঠটায় কিছু তো একটা ছিল যা তার সমস্ত শরীরে শিহরণ জাগালো। মনে মনে ভাবলো, আসলে কি বলে ফেলে কষ্ট লাঘব করে দিবে মেহরাজ ভাই? সকাল সকালই বিহুর নামে একটা পার্সেল দিয়ে গেল এক লোক। বিহু সে পার্সেলটা হাতে নিয়ে ভ্রু কুচকে তাকিয়ে থাকলো। সঙ্গে তাকিয়ে রইল নাবিলা আর নাফিসা। অনেকক্ষণ যাবতীয় পার্সেলের প্রেরকের নাম জানার চেষ্টা করে ব্যর্থ হলো। অবশেষে নাবিলা আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না, অধৈর্য গলায় বলে উঠল। আপু, পার্সেলটা খুলেই দেখি না, তাহলে সব রহস্যের সমাধান হয়ে যাবে হয়তো। বিহু চোখ ছোট ছোট করে তাকালো। সে জানে পার্সেলটা সাইদি পাঠিয়েছে। মেসেজে এমন কিছু বলেছিল স্যার। বিনিময়ে কোনো রিপ্লাই না দিলেও এভাবে আজ সকালে পার্সেলটা এসে হাজির হবে ভাবেনি সে। এদিকে নাবিলা নাফিসার সামনেও এই সত্যটা বলে ওঠা যুক্তিযুক্ত বোধ হলো না। ইতস্তত বোধ করে অবশেষে একটা মিথ্যা বলল। কে পাঠিয়েছে তার নামই তো জানি না, পার্সেলের ভেতর কি না কি আছে তাও জানি না। পার্সেলটা খোলা উচিত হবে না, তার চেয়ে এভাবেই থাক। নাবিলার মুখটা চুপসে গেল মুহূর্তে। ছোট্ট শ্বাস ফেলে বলল, এই ব্যক্তিটা কে তা জানার জন্য মনটা ছটফট করছে গো। কি যে করি, তোমার কোনো প্রেমিক টেমিক নয় তো আপু? বিহু চোখ গরম করলো, বলল। প্রেমিক প্রেমিক মানে? আমি কি প্রেম করে বেড়াচ্ছি? নাবিলার ঠোঁট চওড়া করে হাসলো, ফিচেল গলায় বলল। তুমি কি আর ছোট আছো? প্রেম করতেই পারো, তাও আবার একটা না। তোমার যতটা ইচ্ছা ততটা প্রেম করতে পারো। কিন্তু তুমি মানুষটা কেমন জানি, প্রেম করার বয়স পার হয়ে বিয়ে করার বয়সও পার হয়ে যাচ্ছ। সে খেয়াল আছে তোমার? তোর মাথা, তেমন কিছু নয়, আমি আসছি। কথাটা বলে পার্সেলটা নিজের ঘরে নিয়ে এলো। চুপচাপ দরজাটা বন্ধ করে পার্সেলটা খুলতেই চোখে পড়ল সর্বপ্রথম কালো রঙের শাড়ি, তার উপর ছোট্ট চিরকুট, যেখানে কুটি কুটি অক্ষরে লেখা। এই যে হবু বউ, শুনছো? জন্মদিনের উপহার গ্রহণের অনুরোধ রইল। তৈরি থেকো নতুন কিছুর জন্য। আশা করি সে নতুন কিছু তোমার সম্মুখে পরের মাসেই হাজির হবে। খুব শীঘ্রই আমি তোমার আর তুমি আমার হবে। ভালোবাসায় রাঙিয়ে দিব তোমাকে, সকল অভিযোগ মুছে দিব তখন। ইতি, তোমার অপ্রিয় ব্যক্তি। বিহু চোখ বন্ধ করলো চিরকুটের লেখাগুলো পড়ে। লেখাগুলোর অর্থ বুঝে এবার নিভে এলো চাহলি। চুপ হয়ে বসে থাকলো অনেকক্ষণ। তারপর হঠাৎই শুনলো মোবাইল বাজছে। চোখ ফেরাতে মোবাইল স্ক্রিনে সাদের নাম্বারটাই দেখতে পেল। কল ধরল না বিহু, আগের নাই চুপচাপ বসে থাকলো কেবল। মেহেরাজের পরনে শুভ্র রঙের শার্ট, টাই আর কালো প্যান্ট। ফর্মাল ড্রেস আপে লম্বা চওড়া শরীরটা আরো সুদর্শন বোধ হলো। যদি এক নজর তাকিয়ে চোখ ফেরালো। ঘড়ির কাঁটা তখন 9টার ঘরে। ছোট্ট শ্বাস ফেলে অগোছালো চুলগুলো নিজের হাতে করে খোপা করতে দিতে মেহেরাজ এসে উপস্থিত হলো সম্মুখে। ফুট করে বলিষ্ঠ হাত বাড়িয়ে আটকে দিল জ্যোতির হাত। অগোছালো এলোমেলো চুলগুলো আগের নাই খুলে দিয়ে গভীর চাহনিতে তাকালো জ্যোতির মুখপানে। জ্যোতির মুখ শুকনো, গালের ডান পাশে ঘষে যাওয়া দাগ কালচে হয়েছে। কপালের কোনায় ব্যান্ডেজের চিহ্ন, মুখে সদ্য ফুলে ওঠা কয়েকটা লালচে ব্রণের অস্তিত্ব। চিকন ঠোঁট জোড়ায় ফোলা ভাবটা কমেছে। ঠোঁটের কোনায় আঘাতের চিহ্নটা শুকাতে শুরু করেছে। মেহেরাজ কিয়ৎক্ষণ তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো পুরো মুখ, মুখের ক্ষত আর টাগর চোখ জোড়া। জ্যোতি অস্বস্তিতে গলা ছাড়লো এবার। হালকা স্বরে বলল, মেহরাজ ভাই, কোনো দরকার আছে কি? মেহেরাজ দৃষ্টি সরালো না। বুকে হাত জোড়া গুজে দিয়ে একইভাবে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, হ্যাঁ আছে। কি দরকার? আগেটাই গম্ভীর স্বরে উত্তর আসলো, বলতে ইচ্ছুক নই তোকে।
এবারের কথাটাই জ্যোতি ফ্রুকুচকে দিল। মুখ মলিন করে থমথমে চাহনি দিয়ে স্পষ্ট স্বরে বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন মেহরাজ ভাই? মেহেরাজ ভ্রু উঁচু করলো। চাহনিতে স্পষ্ট বোঝা গেল প্রশ্নটা তার পছন্দ হয়নি। কপাল কুচকে দিয়ে বিরক্তির সহিত বলে উঠল, তাকাচ্ছি তো আমি, তুই তো তাকাসনি। তোর অসুবিধা কোথায় তাই তো বুঝলাম না। জ্যোতি স্থির আর স্পষ্টভাবে তাকালো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সোজাসুজি উত্তরে বলে উঠল, অসুবিধাটা হলো আপনি আমারই দিকে তাকিয়ে আছেন। মেহেরাজের কপালের ভাঁজ ঘন হলো। ভ্রু নাচিয়ে শুধালো, তো তাকিয়েছি কেবল, কিছু তো করে ফেলিনি যে অসুবিধা হবে। তাকাবেন কেন? মেহেরাজ দাঁতে দাঁত চাপল। মুখ টান করে দৃঢ় গলায় উত্তর দিল, তাকাবো? তোর সমস্যা? এভাবে একটা মেয়ের প্রতি একটা পুরুষ মানুষের নজর নিশ্চয়ই অস্বস্তির কারণ। আপনার উচিত নজর সরানো। তুই তো আর যে কোনো একটা মেয়ে নস। সাক্ষাৎ মেহেরাজের বউ বলেই মেহেরাজ তোর দিকে তাকিয়েছে। এবার বল, অনুচিত হবে? মেহেরাজের কণ্ঠে কিছু ছিল নাকি কথাগুলোতে বুঝে উঠল না জ্যোতি। তবে বুকের ভেতর কেমন জানি করে উঠল তার। ঠোঁট ভিজিয়ে প্রসঙ্গ বাঁধাতে বলল, অযথা কথা বাড়ছে, কিছু কি বলবেন মেহরাজ ভাই? মেহেরাজ তাকালো। ঠোঁটে ঠোঁট চেপে অন্যমনস্ক হয়েই বলল, না, কিছু একটা করব ভাবছি। জ্যোতি বুঝলো না কি করবে, তাই ভ্রুজোড়া কুচকে নিয়ে জিজ্ঞেস করলো, কি করবেন? মেহেরাজ এক দৃষ্টিতে জ্যোতির ঠোঁটে তাকিয়ে থাকলো। আকস্মিক খাটের একপাশে বসে ডান হাতটা ছুঁয়ে দিল জ্যোতির কোমল ঠোঁটের কোণে, যেখানটায় সেদিনকার রাস্তার খসখসে জমিতে লাগা আঘাতটা মাত্রই শুকাতে আরম্ভ করেছে। মেহেরাজ আঙুল ছুঁয়ে মুখ টান করে মুহূর্তে এক মিথ্যে বলে বসলো দক্ষভাবে, তোর ঠোঁটটা এখনো ফুলে আছে, খেয়াল করিসনি তুই? জ্যোতির ভ্রুজোড়া কুচকে এলো। আকস্মিক ঠোঁটে মেহেরাজের হাতের ছোঁয়া পেয়ে অবাক হলেও ঠোঁট ফোলার কথাটা মাথায় আসতে স্বাভাবিকভাবেই নিল। সহসা হাত গেল নিজের ঠোঁটের কাছে। মনে হলো না ঠোঁট অতটা ফোলা। তবুও মেহেরাজ মিথ্যে বলবে না ভেবে বিশ্বাস করে নিল। বলে উঠল, ফোলা তো কমে যাওয়ার কথা, 2-3 দিন তো হয়ে গেল, এখনো ফোলা কমলো না। মেহেরাজ মনে মনে চাপা হাসলো। তর্জনী আঙুল দিয়ে আকস্মিক জ্যোতির কোমল ঠোঁট জোড়ায় বুলিয়ে বুকে গেল। মুহূর্তে নিজের পুরো ওষ্ঠদয় আলতো করে ছুঁয়ে দিল জ্যোতির ঠোঁট জোড়ায়। জড়ানো গলায় মৃদু আওয়াজে ঠোঁট নাড়িয়ে বলতে লাগলো, কেটেছে না রাস্তার খসখসে জমিতে? তাই কমেনি। এবার আমার ঠোঁট ছুঁয়ে দিল তোর ঠোঁট, ফোলা কমে যাবে। মেহেরাজ কথাগুলো বলার সময় বারবার তার পুরো ঠোঁটের ছোঁয়া পড়ল জ্যোতির চিকন কোমল ঠোঁটে। উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ল জ্যোতির মুখপানে। জ্যোতি এক মুহূর্তের জন্য স্তব্ধ হলো। পর মুহূর্তে অনুভব করলো শরীর জুড়ে তীব্র শিহরণ, যার দরুন মুহূর্তেই কেঁপে উঠল সর্বাঙ্গ। খিটশিট কাঁপতে লাগলো নরম ঠোঁট চোরাও। স্পষ্টভাবে কথা বলা মেয়েটা, স্পষ্টভাবে বলা কথাগুলো তো দূর, প্রথম পুরুষালী ওষ্ঠের উষ্ণ ছোঁয়ায় স্পষ্টভাবে তাকানো দায় হয়ে পড়ল। তবুও অস্বস্তিতে এবার হাত পায়ের আঙুল খিঁচে এলো। বার কয়েক শ্বাস টেনে কাপা স্বরে বলতে লাগলো, কি? বাকিটুকু বলতে পারলো না। মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে ফিসফিসিয়ে বলল, প্লিজ জ্যোতি, চুপ কর। মুহূর্তটাকে তোর উল্টাপাল্টা লজিক দিয়ে থামাবি না বললাম। এবারও ঠোঁটে ঠোঁট স্পর্শ হলো কয়েকবার। জ্যোতি থাপ মেরে গেল। ঘন ঘন শ্বাস টেনে ক্ষীর চাহনিতে মেহেরাজের দিকে তাকাতে মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে ঠোঁট ছোঁয়ালো ডানকালের কালচে আঘাতের জায়গাটা। ফিচেল স্বরে ফিসফিসিয়ে বলে উঠে, শখের পুরুষের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় নারীর আঘাত এক মুহূর্তেই সারে। তোর আঘাতগুলো সেরে উঠবে খুব শীঘ্রই। তখন আর ভেতর বাহিরে কোনো আঘাতই অবশিষ্ট থাকবে না। না মানে এই যে ছুঁয়ে দিলাম তোর আঘাতগুলো, দেখবি খুব শীঘ্রই সেরে গেছে। জ্যোতির চাহনি তখনও স্থির। লজ্জায় নাকি অস্বস্তিতে তা জানা না থাকলেও এটুকু টের পেল, দুই কান উষ্ণ অনুভব হচ্ছে। বুকের ভেতর তোলপাড় কম্পন আরম্ভ হয়েছে। অস্থিরতার নিঃশ্বাস ঘন হচ্ছে, যেন সবকিছুই জড়িয়ে যাচ্ছে, সবকিছুই আটকে যাচ্ছে। বার কয়েক শুকনো ঢোক গিলতে মেহেরাজ ঠোঁট সরালো। জ্যোতির এমন চুপসে যাওয়া অবস্থা দেখে এক পাশে হাসল। পর মুহূর্তে মুখ চোখ গম্ভীর করে বলে উঠল, রোমান্টিকতা নেই বলে হাসফাস করছিলি বান্ধবীদের সামনে, অথচ রোমান্টিকতা দেখাতেও এমনভাবে হাসফাস করছিস কেন? কিছু করেছি আমি? শুধু তোর আঘাত সারার জন্য ঠোঁটের স্পর্শ দিয়েছি, চুমুও তো খাইনি। কথাগুলো মেহেরাজ এতটাই গম্ভীর স্বরে বলল যেন সে বাধ্য হয়ে ঠোঁট ছুঁয়ে দিল।
আসলে কি শখের পুরুষের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় নারীর আঘাত সারে? মেহেরাজ কি শুধু এই বাক্যটা মানতেই কাজটা করলো? ছুতি বুঝে উঠল না। মেহেরাজ তখনও বসা ছেড়ে উঠল না, কানের কাছে মুখ নিয়ে পুনরায় ফিসফিসিয়ে বলে উঠল, অল্প রোমান্টিকতা দেখাচ্ছি বলে কষ্ট পাস না আবার। তুই পুরোপুরি সুস্থ হয়ে গেলে পুরোপুরি রোমান্টিক হয়ে যাব। কথাগুলো বলেই বাঁকা হেসে চোখ টিপল মেহেরাজ। শটান উঠে দাঁড়িয়ে মুখ টান টান করে গভীর চাহনি করে এমন ভাবে পা বাড়ালো যেন একটু আগে কিছুই ঘটেনি। মিহু, নাবিলা, নাফিসা সবাই মিলে সন্ধ্যার দিকে মেহেরাজের রুমে জ্যোতির সাথে আসর জমালো। সারাদিনই খাওয়া, ওয়াশরুম যাওয়া হতে বিভিন্ন কাজে এই তিনজন সব রকম ভাবে সাহায্য করে গেছে জ্যোতিকে। অবশেষে চারজন মিলে আড্ডা জমালো। সে আড্ডার সময় 1 ঘন্টা 2 ঘন্টা করে অনেকটা সময় কেটে গেল। আকস্মিক নাবিলা হেসে বলে উঠল, জ্যোতি, দুটো ইন্ট্রোভার্টের সংসার কেমন হয়? না মানে ইন্ট্রোভার্টরা কি নিজেদের একসাথে কাটানো মুহূর্তগুলো এমন বোরিং ভাবেই গম্ভীর হয়ে কাটায়? কি বিরক্তকর! এরা তো বোধহয় সবকিছুতেই গম্ভীর থাকে, যেমনটা তুই আর রাজ ভাইয়া দুইজনেই কেমন জানি ফাংশে। কথাগুলো একটানে বলেই থামলো নাবিলা। নাফিসা আর বিহু হাসলো। নাবিলা পর মুহূর্তে আবার কি ভেবে অতি উৎসাহী নজর ফেলে ভ্রু উঁচু করে শুধালো, আচ্ছা ভাই, এনি চান্স ইন্ট্রোভার্টরা প্রেম করতে পারে তো? তোদের মাঝে আসলে প্রেম প্রেম কিছু ঘটেছে জ্যোতি? আমার তো রাজ ভাইয়াকে দেখে কিশোরীকাল থেকেই মনে হতো ওনার বউ ওনার প্রেমে পড়ে চুমু খেতে গেলে ও রাজ ভাইয়া গম্ভীর গলায় আদেশ করে বলবে যে প্রেমে পড়া বারণ। এত বেশি গম্ভীর রাজ ভাইয়া। কথাগুলো শুনে হঠাৎ জ্যোতির মনে পড়লো সকালের ঘটনা। মেহেরাজকে উপর দিক দিয়ে যতটা গম্ভীর দেখায়, আসলে কি অতটা গম্ভীর? যতটা প্রেমিক সত্তাবিহীন বোধ হয়, অতটাই কি প্রেমিক সত্তাবিহীন সে? নিশ্চয়ই নয়। যদি প্রেমিক সত্তা তার মাঝে নাই থাকতো তবে নিশ্চয়ই এতগুলো বছর সামান্তার সাথে প্রেম টিকতো না তার। সামান্তা নামক রমণীটা পাগলের মতো আচরণ করতো না এই যুবকের জন্য। নাবিলা ফের আবারও বলল, রাজ ভাইয়া আর সাইদ ভাইয়া দুজনেই বন্ধু, অথচ দুজন দুই মেরুর। একজন ভীষণ প্রেমিক মানুষ, অন্যজন একদম প্রেম বিদ্বেষী। এই দিক থেকে সাইদ ভাইয়া দারুণ মানুষ। কিন্তু বিহু জ্বলে উঠল মুহূর্তে, শুধালো, তুই কি করে বুঝলি সাইদ ভাইয়া প্রেমিক মানুষ? প্রেম হয়েছে তোর ওনার সাথে? নাবিলা ঠোঁট চিপে হাসলো, বলল, কি যে বলো, ওনার সাথে প্রেম হওয়া লাগে নাকি? ওনার সাথে তো আমার সেই জন্মকাল থেকেই প্রেম। বিহু হাসার চেষ্টা করে বলে উঠল, বাহ, তো এতকাল প্রেম না করে বিয়েটা করে নিলেই তো পারিস। নাবিলা হাসলো, চোখ টিপে বলল, আপু, কি যে বলো, আমি এসব বিয়ে টিয়েতে নেই। তবে পৃথিবীর সব প্রেমিক পুরুষেরাই প্রেমে পড়তে রাজি আছি, আর সাইদ ভাইয়া তো সেখানে সাক্ষাৎ প্রণয় পুরুষ। প্রেমে না পড়ে পারি, একদম পিছলে পড়ে গিয়েছি। নাফিসাও সেই সুরে তাল মিলিয়ে বলে উঠল, সত্যি সাইদ ভাইয়া মানেই ভালোবাসা। আমার সাথে সাইদ ভাইয়ার বয়সের পার্থক্য আছে, তবে প্রেমের ক্ষেত্রে বয়স ডাজ নট ম্যাটার, তাই না মিহু আপু? মুহূর্তেই নাবিলা কেঁপে উঠল। নাফিসা নাবিলা দুজনে মুহূর্তে এক পুরুষ নিয়ে ঝগড়া বাঁধালো। বিহুর বুকের ভেতর চলে উঠলো হঠাৎ, মুখ হয়ে উঠল থমথমে। কেন সব মেয়েরা তার জন্যই পাগল হবে? কেন সবাই তাকে চাইবে? মেয়েদের সাথে এতটা গভীর ভাবে মেশারও কি প্রয়োজন? মুখ থমথমে করে আর বসে না থেকে নিজের রুমে গিয়ে গা এলিয়ে দিল বিহু। পর মুহূর্তে কি বুঝে স্যারকে কল করলো। কল রিসিভ হতে ঝাঁঝালো স্বরে বলে উঠল, আপনাকে আমার সহ্য হয় না সাইদ ভাইয়া, জাস্ট হেট ইউ। সাইদের বোধহয় আকস্মিক কথাটা বুঝতে সময় লাগলো। পর মুহূর্তে বলল, আমি আবার কি করেছি মেহু? এভাবে বউয়ের মতো রাগ দেখাচ্ছ কেন? পরে বউ ভেবে কিছু বলে ফেললে বা করে ফেললে তো দোষটা আমারই হবে। বিহু রাগ বাড়ল, বলল, কল রাখুন, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। সাইদ বোধহয় হাসলো, বলল, কল কিন্তু তুমিও রাখতে পারো। এসব কেন পাঠিয়েছেন আমায়? চিরকুটে কি লিখেছেন? আমি পাঠাতে বলেছি? এসব করে মেয়েদের পটিয়ে নেন, তাই না? সাইদ হাসলো, ফিচার স্বরে বলে উঠল, তুমি পটেছ কিনা তাই বলো প্রিয়। বিহু দাঁতে দাঁত চেপে শুধালো, আমি আপনার পেছনে ঘুরঘুর করা সেসব মেয়েদের পর্যায়ে পড়ি না। আপনি একটা জঘন্য সাইদ ভাইয়া, জঘন্য। সাইদ প্রশ্ন ছুড়ল, কেন? আপনি সব সময় মেয়েদের সাথে ঝুলে থাকেন, অসহ্যকর একটা লোক আপনি। সাইদ পুনরায় প্রশ্ন ছুড়ল, তুমি জেলাস?
বিহু থমথমে কণ্ঠে উত্তর দিল। না, তা একদমই নয়। তবে আপনি চতুর চরিত্রহীন একটা মানুষ, মেয়েদের মনে জায়গা করতে দক্ষ। আমাদের নাফিসার বয়স কত? ওকে পর্যন্ত আপনি ছাড়লেন না। সায়েদ চুপসে যাওয়া কণ্ঠে অতি নিরীহ ভাবে বলে উঠল। কসম মেহু, আমি নাফিসাকে ধরিও নি, ছাড়া তো দূর, তুমি উল্টাপাল্টা দোষ চাপাতে পারো ওই নিরীহ মানুষের উপর। বিহু এবার হুট করে কল রাখলো। মোবাইলটা বিছানার এক কোণে ফেলে রেখে চোখ বুঝলো। ওপাশ থেকে বারংবার কল আসলো, মোবাইলের আওয়াজ হলো, কিন্তু বিহু কল তুলল না। কল ধরার ন্যূনতম ইচ্ছেও হলো না। মেহেরাজ বাসায় ফিরল একেবারে রাত 8টায়। খরবাক্ত বুক আর ক্লান্ত চাহনি। এক নজর জ্যোতির দিকে তাকিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। মুখে চোখে পানি দিয়ে ফের ফিরেও এলো কিয়ৎক্ষণের মধ্যে। তোয়ালে দিয়ে মুখ মুছে জ্যোতির পাশে বসে হঠাৎ কপালে আসা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিল। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, এখন কি অবস্থা পায়ের? ঠিক মতো ওষুধ খেয়েছিস? জ্যোতি চোখ তুলে একবার মেহেরাজের দিকে চাইল। একই বিছানায় দিন রাত বুফে থেকে কোমর ব্যথা করেছে এখন। শরীর কেমন যেন ঝিমঝিম করছে। নিরস গলায় উত্তর দিল। খেয়েছি। মেহেরাজ শুকনো চাহনি ফেলল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, তোর ঠোঁটের ফোলা কমে এসেছে জ্যোতি। দেখলি আমার ঠোঁটের ছোঁয়া কতটা কার্যকর। এবার থেকে আঘাত পেলেই বলবি, সব আঘাত ঠোঁটের ছোঁয়ায় সেরে যাবে। আকস্মিক কথাটায় জ্যোতি অস্বস্তিতে পড়ল। অপ্রস্তুত হয়ে গলা ছাড়লো। কিঞ্চিত নড়ে চড়ে বসে বার কয়েক ঢোকও গিলল। তারপর ঝিমঝিম করা মাথা আর কোমর ব্যথা দিয়ে প্রসঙ্গ বদলাতে বলে উঠল, আমার এখানে এই বাসায় পড়ে থাকতে ভালো লাগছে না মেহেরাজ ভাই। মেহেরাজ ভ্রু উঁচু করলো, বলল, বাসাটা তো তুই পছন্দ করেছিলি, এখন আর ভাল লাগছে না? এই বাসাটা যে সে আর মেহেরাজ মিলে যে বাসাটা দেখে গিয়েছিল সে বাসাটাই তা জ্যোতি জানে। বিহু এই নিয়ে অনেক কিছু বলেছেও। মেহেরাজ নাকি তার সাথে সংসার করার জন্য এত দূর বাসা নিয়েছে, এত দূরে ছুটে এসেছে। আসলে কি সত্যি কথাগুলো? সত্য হলেও সংসার করাও কি মেহেরাজের কাছে কেবলই দায়িত্ব? আজকে সকালের আকস্মিক উদ্ভট কাজগুলো কি কেবলই দায়িত্ব? মন বলছে এসব শুধুই দায়িত্ব নয়। তবু দায়িত্বের ঊর্ধ্বে গিয়েও কিছু ভাবতে সংশয় হলো। আসলে কি এতগুলো দিনে সত্যি কিছু একটা তৈরি হয়েছে তাদের মাঝে? সত্যি মেহেরাজের মনে এটুকু হলেও জায়গা হয়েছে তার? শুকনো ঢোক গিলল জ্যোতি। মৃদু আওয়াজ তুলে বলে উঠল, এভাবে সারাক্ষণ শুয়ে বসে থাকাটা কেমন যেন, আপনাদের ঝামেলায় ফেলে দিলাম শুধু শুধু। মেহেরাজের মুখের উৎফুল্ল ভাব হঠাৎ উধাও হলো। গভীর স্বরে বলে উঠল, কি বলতে চাইছিস খুলে বল। জ্যোতি ইতস্তত করে মৃদু আওয়াজে বলে উঠল, আমার পা ঠিক হতে বোধহয় বহু সময় লাগবে। এতকাল এভাবে আপনার সাথে এক ঘরে থাকাটা অস্বস্তিকর নয়? আর তার উপর মেহু আপু আর আপনাকেও তো ঝামেলা পোহাতে হচ্ছে। মেহেরাজ বুকে হাত গুজে টানটান গলায় ভ্রু উঁচিয়ে শুধালো, তো তুই কি চাইছিস? প্রশ্নটাই রাগ ছিল। বিনিময়ে যদি উত্তর দিল না। কিয়ৎক্ষণ চুপ থেকে স্পষ্ট স্বরে বলল, মেহেরাজ ভাই, কিছু কথার উত্তর দিবেন আমায়? মেহেরাজ আগের দায় টান টান স্বরে উত্তর দিল। বলে ফেল। জ্যোতি বলতে লাগলো, নিজ শহর ছেড়ে এত দূর কেন আসলেন? নিজের বাসা থাকতে এত দূর এসে বাসা ভাড়া কেন নিয়েছেন আপনি? আর সেদিন আমায় মিথ্যেই বা কেন বললেন? আপনি তো বলেছিলেন আপনার কোনো এক বন্ধুর জন্য বাসা করছেন, তাই না? মেহেরাজের মুখে রাগ রাগ ভাব বোধ হয় কমে এলো। তবু গভীর ভাব কমল না। শীতল গলায় বলল, প্রশ্নগুলোর উত্তর তোর কাছেও থাকার কথা। তুই তো এত বোকা নস যে উত্তরগুলো অজানা থাকবে। ভেবে দেখ, পেয়ে যাবি উত্তর। জ্যোতি ফের স্পষ্ট স্বরে বলে উঠল, আমি আপনার থেকে জানতে চাইছি, কি? এই শহরে আসার সিদ্ধান্ত কেন নিলেন? মেহেরা চুপ থাকলো কিয়ৎক্ষণ। তারপর ঠোঁট গোল করে শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বলল, শহরটা সুন্দর, তাই শহরের মানুষগুলো সুন্দর। তবে সব থেকে সুন্দর হলো হৃদয় নিংড়ানো অনুভূতি। হৃদয়ের টানে চলে এসেছি। শেষের কথাটা শুনেই জ্যোতির বুকের ভেতর কেমন একটা অনুভব হলো। হৃদয়ের টানে? কার হৃদয়ের টানে? তবে কি বিহুর বলা কথাগুলো সত্যি? এটুকু হলেও কি জ্যোতির জন্য কোনো অনুভূতি তৈরি হয়েছে মেহেরাজের হৃদয়? জ্যোতি আর ভাবতে পারল না। অস্ফুট স্বরে বলল,
শীতল গলায় উত্তর এলো। উত্তর বলেছি, আর কিছু? যদি ফের কিছু বলার সাহস পেল না। বুকের ভেতর কেমন জানি করছে তার। সত্যি কি তাকে ঘিরে কোনো অনুভূতি তৈরি হয়েছে মেহেরাজের হৃদয়ে? সত্যি? এসব ভেবেই ইতস্তত বোধ করে নরম গলায় বলতে লাগলো। মেহেরাজ ভাই, আরেকটা প্রশ্ন আছে। আপনার মনে কি বাকিটুকু বলা হলো না। তার আগেই মোবাইলের আওয়াজ শুনে চোখ ফিরিয়ে মোবাইলের দিকে চাইল। বাড়ি থেকে জ্যোতির বাবা কল করেছে। জ্যোতি বার কয়েক শুকনো ঠকিলে মোবাইল হাতে নিল। কল তুলে মৃদু আওয়াজে বলে উঠল, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? উপাস থেকে তার বাবার গম্ভীর স্বর ভেসে আসলো। মেয়ে হয়ে সংসার ছেড়ে অত দূরে পড়তে গেছিস, কিছু বলি নাই, কিন্তু তাই বলে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা জানানোর প্রয়োজন মনে করিস না জ্যোতি? জ্যোতি অবাক হলো। সে তো জানাইনি। জিজ্ঞেস করলো, আব্বা, আপনি কি করে জানলেন? তার বাবার তীক্ষ্ণ কণ্ঠ ভেসে আসলো মুহূর্তে। মানছি আমার আর তোর সম্পর্কটা স্বাভাবিক বাবা মেয়ের সম্পর্ক ছিল না, নেইও। তবুও আমি কল করে খোঁজ নেই তো 2-3 দিন পর পর, আমাকে জানালি না কেন? এমনিতেই মনে হয়েছিল জানালেও যদি আপনার সময় না হয়ে ওঠে, তাই বলা হয়নি। এবার আর আলাদা থাকতে যাবি না, বিয়ে হয়েছে তোর, সংসার আছে। রাত যেহেতু ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে, এবার তোদের একসাথে থাকা উচিত জ্যোতি। অত দূর একটা মেয়ে একা থাকা অতটাও নিশ্চিন্ত হওয়ার মতো বিষয় নয়। জ্যোতি তাচ্ছিল্য নিয়ে জিজ্ঞেস করলো, মেয়ে বলে তুচ্ছ ভাবলেন আব্বা? উপাস থেকে শক্তপোক্ত জবাব এলো, যাই ভাবি, যেটা বললাম সেটা মাথায় রাখবি। মেহেরাজ ভাইদের বাসায় এভাবে পড়ে থাকাটা বিচ্ছিরি বোধ হবে আব্বা। বেশি বুঝিস, তোকে তো অত বুঝতে হচ্ছে না। এই কথাটা বলেই তো বিয়ে দিয়েছিলেন। তখন না হয় আপনার মতে আমার বোঝার বয়স ছিল না। এখনো কি নেই বোঝার বয়স? না, নেই। থপথপে কণ্ঠে কথাটুকু বলে কট কাটল জ্যোতির বাবা। জ্যোতি চোখ বুজে তপ্ত শ্বাস ফেলল। তার আব্বা এখন আগের মতোই আছেন ভেবে বুকের ভেতর কষ্ট হলো। মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ একবারও জিজ্ঞেস করলেন না সে কেমন আছে, এখন কি অবস্থা শরীরের। অথচ রাগ ছিঁড়ে কয়েকটা আদেশ ঠিকই করতে পেরেছে। একরাশ অভিযোগ নিয়ে মনে মনে কষ্ট পুষে কথাগুলো ভাবতেই চোখে পড়ল মেহেরাজকে। পরনে ট্রাউজার আর ছাই রাঙা শার্ট, শার্টের বোতামগুলো খোলাই রাখা। হাত দিয়ে একে একে বোতামগুলো লাগাতে লাগাতে এগিয়ে এলো জ্যোতির সামনে। বুকের কাছে 2-3টে বোতাম খোলা রেখে নজর ফেললো জ্যোতির দিকে। থারালো চাকরি দিয়ে টান টান গলায় বলল, কি যেন বলছিলি চাচাকে? জ্যোতি বুঝতে পারল না, ভ্রু বাঁকিয়ে শুধালো, কি? মেহেরাজ তপ্ত শ্বাস ফেলল। চোখ জোড়ায় রাগ মিশ্রিত চাহনি নিয়ে তাতে দাঁত চেপে বলে উঠল, এই বাসায় থাকাটা বিচ্ছিরি বোধ হবে। জ্যোতি বুঝতে পারলো এবার। বলতে লাগলো, আসলে পুরো বাক্যটা সম্পূর্ণ করার আগেই মেহেরাজ রাগ ছেড়ে বলে উঠল, ঠিক আছে, থাকতে হবে না তোকে, চলে যা। জ্যোতি তাকালো, কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, পাটা সুস্থ হলেই চলে যাব মেহেরাজ ভাই, এখন তো হেঁটে যেতে পারবো না। মেহেরাজের রাগ এবার তরতর করে মারল। চোয়াল শক্ত করে মুখ টান টান করে তাতে দাঁত চেপে শুধালো, আবার বল। জ্যোতি স্বাভাবিক গলায় বলল, পা সুস্থ হলেই চলে যাব। মেহেরাজের রাগটা বোধ হয় আরো বাড়ল। সে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে অত্যন্ত শীতল গলায় রাগ দিয়ে বলে উঠল, তোর পা পুরোপুরি সুস্থ হওয়া তো দূর, সুস্থ হওয়ার আগেই আবার পা ভেঙে দিব। সব সময় এভাবে ভাঙা পা নিয়ে পড়ে থাকবে এখানে? এবার বল, বাসাটা বিচ্ছিরি লাগবে নাকি লাগবে না? আকস্মিক হুমকিতেও অবাক হলো জ্যোতি। অস্ফুট স্বরে বলল, হুম? মেহেরাজ ফের বলল, শুনছিনি, এই বাসায় থেকে যাওয়ার কথা বললে হাত পা ভেঙে এইভাবেই রেখে দিব সব সময়। তাই দ্বিতীয়বার কথাটা বলার আগে ভেবে বলিস। কথাগুলো বলে পা বাড়িয়ে বেলকনিতে চলে গেল মেহেরাজ। জ্যোতি কেবল ফেলফেল করে তাকিয়ে থাকলো। এতটা রাগ কি কেবলই তার চলে যাওয়ার প্রসঙ্গে? জ্যোতি বিছানায় আলতোভাবে শরীর এলিয়ে চোখ বুজে নিয়েছিল। 2 রাত ঘুম না হওয়ার কারণেই শরীর ফেঁকে আসছে। ঘুম না আসলেও ক্লান্ত শরীরে চোখ মেলতে ইচ্ছে হলো না তার। কিয়ৎক্ষণ পর আকস্মিক নিজের পাশে চেনা পুরুষের অস্তিত্ব টের পেয়ে নড়ে চড়ে উঠল জ্যোতি। চোখ জোড়া মেলে ধরতেই দেখতে পেল নিজের দিকে তাকিয়ে থাকা মেহেরাজকে। মেহেরাজের দৃষ্টির টর্চর হলো না, বরং ভ্রু নাচিয়ে বলল,
না ঘুমিয়ে জেগে থাকবি নাকি? মেহেরাজ মাথা নিচু করলো। আকস্মিক জ্যোতির ঘন কালো চুলে হাত ডুবিয়ে বুলিয়ে দিতে লাগলো। আদেশের সুরে বলে উঠল, চোখ বুঝ। জ্যোতি প্রথম দফায় স্তব্ধ হয়ে মেহেরাজের মুখপানে তাকিয়ে থাকলেও পর মুহূর্তে চোখ বুজে নিল। মুহূর্তেই মেহেরাজ অদ্ভুত এক কাজ করে বসলো। জ্যোতির কপালে নিজের পুরো ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে গভীর চুমু দিল। পর মুহূর্তে নিজের মুখ চোখ এতটাই স্বাভাবিক করে দিল যেন কিছুই করেনি সে। অপরদিকে জ্যোতি যেন থমকে রইল। চোখ বোঝা মাত্রই আকস্মিক এমন শীতল ছোঁয়ার অস্তিত্ব টের পেয়ে চোখ জোড়া বড় বড় করে চাইল। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো মেহেরাজের পানে। মেহেরাজ সে চাহনি আমলে নিল না, স্বাভাবিকভাবে শীতল গলায় বলল, এবার ঘুম আসবে, ঘুমা। জ্যোতি কি প্রতিক্রিয়া দেবে বুঝলো না। আকস্মিক এমন একটা কাজ করে কেউ এতটা স্বাভাবিক থাকতে পারে, কেউ এতটা নির্লিপ্ত হওয়ার ভান করতে পারে, জ্যোতির জানা নেই। মেহেরাজ ফের বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? কিছু করেছি তোকে? জ্যোতি বলতে পারলো না মেহেরাজ কি করেছে, বলতে পারলো না কি এক ভয়ানক আভা ছড়িয়ে দিল তার মাঝে, কি এক শীতল ছোঁয়ায় স্তব্ধ হয়ে রইল তার ভেতর বাহির। মেহুর চোখে পানি, চোখের পানির মূল কারণ নাবিলার সাথে সাইদের ঘন্টার পর ঘন্টা আলাপ। এখন প্রায় রাত 12টা, প্রায় 2 ঘন্টা যাবতীয় বেলকনিতে দাঁড়িয়ে সে কথা বলছে সাইদের সাথে। মাঝে মাঝে আবার খিলখিলিয়ে হেসে উঠছে। মেহুর যন্ত্রণা হলো, বুকের ভেতর জ্বলন্ত দুঃখ তরতাজা হয়ে উঠল। এক পাশ হয়ে বালিশ বুক কচে রাখলেও সচেতন কান তাকে ঘুমোতে দিল না। বারবার কানে আসলো নাবিলার কথাগুলো। এতটাই প্রেমবোধক কথা কেন হবে তাদের মাঝে? কি দরকার সাইদের এত রাতে এতটা প্রেম প্রেম ভাবে নাবিলার সাথে কথা বলা? মেহু আর শুয়ে থাকতে পারলো না। অবশেষে উঠে দাঁড়িয়ে একবার বেলকনিতে উকি দিল। নাবিলাকে গলা উঁচিয়ে বলল, ঘুমাবি না? এভাবে হাসাহাসি করছিস কেন? আমার ঘুম আসছে না তোর এসব কথাবার্তার জন্য। কথাটা বলে আবার পিছু ঘুরলো। নিজের ঘরের জানালার পাশে হাঁটু গুজে বসে জানালাটা মেলে দিল। পাশাপাশি আরো একটা বিল্ডিং, দূরত্ব কয়েক হাতে। মুখোমুখি অপর বিল্ডিংটার আরো একটা জানালা। জানালাটা এই পর্যন্ত সে কোনোদিন খোলা দেখেনি, তবে আজ জানালাটার থাইগ্লাস এক প্রান্তে সরিয়ে রাখা, অপর প্রান্ত খোলা। স্পষ্ট চোখে পড়ল ঘরের আলো। ওপাশ থেকে কেউ একজন গিটারে সুর তুলে গান গাইছে গলায়, এই প্রথম শুনল। পুরুষালী গলায়ও গানটা এতটা সুন্দর শোনাই তা এই মুহূর্তে বোধ হলো। মেহুর কাছে গলাটা পরিচিত ঠেকল, যেন বহুকাল আগে সে কোথাও এই গলা শুনেছিল। বহুকাল আগে যেন কোনো পুরুষ তীব্র আকুতি নিয়ে এই গলায় ছুঁড়েছিল আবেদন। মেহুর উৎসাহ বাড়ল। উৎসুক হয়ে সমস্ত গানটাই নিশ্চুপে শ্রবণ করলো মেহু। অচেনা পুরুষ, অচেনা যুবকের গানটা তার কাছে মনোমুগ্ধকর বোধ হলো। মুহূর্তে 2-1 নজর তাকিয়ে চেষ্টাও চালালো অচেনা পুরুষটাকে দেখার জন্য, কিন্তু আফসোস দেখা হলো না। মাঝখানে কয়েকটা দিন কেটে গেল এভাবে। জ্যোতির পা এখনো সারেনি, তবে কাটা আঘাতগুলো সেরে উঠেছে। মেহেরাজের আচরণে এই কয়েকদিনে স্পষ্ট অজানা অনুভূতির আভাস টের পেলেও জ্যোতি সরাসরি জিজ্ঞেস করে উঠতে পারেনি, সরাসরি জেনে নিতে পারেনি সেই সব চাপা কথা, চাপা অনুভূতি আর ছুটির স্বীকারোক্তি। পরনের ওড়নাটা মাথা অব্দি টেনে নিয়ে জানলা দিয়ে রাতের আকাশে চোখ রাখলো জ্যোতি। নিঃশব্দে ভাবলো কেবল একজনকে নিয়ে। হঠাৎই কি মনে করে মোবাইলটা হাতে নিয়ে একবার কল করে বসলো মেহেরাজকে। মেহেরাজ কল তুললো না, পরক্ষণে কলও করলো না। জ্যোতির মন হঠাৎ উদাস হলো। কয়েকটা দিন একইভাবে শুয়ে বসে থেকে বিষণ্ণ অনুভূতিতে মনে বিষণ্ণতা বাঁধা বেঁধেছিল। এই মুহূর্তে সেই বিষণ্ণতার সুর যেন গাঢ় হলো। জ্যোতি চোখ বন্ধ করে হেলান দিল বিছানার সাথে। জানলা দিয়ে আসা ফিনফিনে বাতাসে শীতল অনুভূত হলো শরীর। কিয়ৎক্ষণ সেভাবেই কাটলো বোধহয়। তারপর হঠাৎ সেই শীতল অনুভূতি কাটিয়ে তার কানে আসলো মেহেরাজের জমাট গলায়, তুই কি চোখ বুঝে রেখে ভুলবশত আমায় কল দিয়ে দিয়েছিস জ্যোতি? জ্যোতি সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো। অফিস থেকে মাত্র ফেরা যুবকটাকে দেখে নিল সূক্ষ্ম চাহনিতে। কর্মাক্ত সারাটার ক্লান্ত মুখ থেকে নজর সরিয়ে বলল, ঠিক বশতই দিয়েছি। বিরক্ত হয়েছেন আপনি? মেহেরাজ এগিয়ে এলো। জ্যোতির পাশে খাটের এক কোণে বসে পায়ের বোঝা খুলতে খুলতে ব্যস্ত হয়ে তারা গলায় জবাব দিল, তা জেনে কি করবি? জ্যোতির মুখের উদাস ভাব এবার আরো ঘন হলো। মনে মনে ভেবেই নিল মেহেরাজ বিরক্ত হয়েছে। বিরক্ত হয়েছে বলেই কল তুলেনি। স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কিছুই না, বিরক্ত হলে পরে আর কল দিব না। আর তাই জিজ্ঞেস করছি।
মেহেরাজ ভ্রু উঁচু করে এক নজর তাকালো, মোজা জোড়া খুলে একপাশে রেখে হাত দিল গলার টাই, ভ্রু নাচিয়ে শুধালো, তুই তো দরকার ছাড়া কল দিস না, তো কি দরকারে কল দিয়েছিলি? জ্যোতি তাকালো, স্পষ্ট স্বরে প্রশ্ন ছুড়ল। দরকার ছাড়া কি আপনাকে কল করা যাবে না মেহরাজ ভাই? মেহেরাজ খানিকটা তেড়া গলায় দাঁতে দাঁত চেপে বলল, দরকার ছাড়া তুই কেন কল করবি? প্রেমালাপ করার জন্য? জ্যোতির মুখ থমথমে হয়ে গেল, উত্তর দিল না। কিয়ৎক্ষণ চুপ থেকে মেহেরাজকে ওয়াশরুমের দিকে পা বাড়াতে দেখে গলা ঝাড়ল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, একটা প্রশ্ন করবো মেহরাজ ভাই? মেহেরাজ পেছন ঘুরে চাইল, গভীর স্বরে বলে উঠল, কয়েক মিনিট পর এসে শুনছি। কথাটা বলে ওয়াশরুমে ঢুকলো। বের হলো বেশ খানিকটা পর, চুলগুলো ভেজা, পরনের শার্টার বোতামগুলো লাগানো নেই, হাতাগুলো গুটানো নেই, মুখে ফোটা ফোটা পানির অস্তিত্ব। যদি এক নজর তাকাতে প্রথমে চোখ পড়ল বোতাম না লাগানো শার্টের মাঝের উন্মুক্ত পুরুষালী বক্ষ। মুহূর্তেই চোখ নামালো, মেহেরাজ তা খেয়াল করে বোধহয় হালকা হাসলো, হাত দিয়ে বোতাম লাগালো সময় নিয়ে। তারপর হাতাগুলো গুটিয়ে নিয়ে আচমকা ভেজা চুল নিয়ে জ্যোতির পাশের জায়গাটুকুতে গা এলিয়ে দিল। বালিশে মাথা রেখে চোখ বুজে বলে উঠল, এবার বলো, ভালো করে শুনবো। জ্যোতি প্রশ্নটা করতে পারল না, কেন জানি না। গলা পর্যন্ত এসেও মুখ পর্যন্ত এসে পৌঁছালো না তার প্রশ্নটা। এই মুহূর্তে প্রশ্নটা কিভাবে করা উচিত তাও বুঝে উঠল না ঠিক। সবসময় স্পষ্টভাবে কথা বলে আসলেও এখন যেন প্রশ্নটা স্পষ্টভাবে করতে বাঁধল কোথাও। যার দরুন চুপ হয়েই থাকলো সে। মেহেরাজ সেই চুপ থাকার কারণে চোখ মেলে তাকালো। যদি জড়সড় চাহনি আর ভাবুক মুখ দেখে শান্ত স্বরে বলে উঠল, প্রশ্নটা জিজ্ঞেস করে নিলে যদি অস্বস্তি কমে তো জিজ্ঞেস করে নেওয়া উচিত, বলে ফেলো। জ্যোতি মেহেরাজের মুখের দিকে তাকালো, ভেজা আর শীতল চাহনিতে চোখ রেখেই বলে উঠল, পরে করি, আমি ঠিক বুঝে উঠছি না কি প্রশ্ন করা উচিত। মেহেরাজ ভ্রু উছালো, টান টান মুখে গম্ভীর অথচ দৃঢ় গলায় প্রশ্ন ছুড়ল, কেন? প্রশ্নগুলো প্রেম বিষয়ক? মেহেরাজ প্রশ্নটা ছোড়া মাত্রই জ্যোতির মুখভঙ্গি ফ্যাকাশে হলো যেন। মেহেরাজ তা দেখেই মনে মনে হাসলো। প্রশ্নটা সে যতটা টান টান মুখ করে আর দৃঢ়ভাবে বলেছে, ভেতরে ঠিক ততটাই উৎফুল্ল অনুভব করলো। ভ্রু নাচিয়ে ফের বলে উঠল, কি হলো? জ্যোতি অস্পষ্ট স্বরে বলে উঠল, হুম? মেহেরাজ আড়ালে চাপা হাসলো, পর মুহূর্তে গভীর গলায় বলে উঠল, মানুষ প্রেম নিয়ে নিজের প্রেমময় মানুষের কাছে বলতে গেলে কিছুই বুঝে ওঠে না, কিছুই খুঁজে পায় না বলার জন্য। ভুল না হলে তুইও প্রেমময় বাক্য ছুড়বি? তৎক্ষণাৎ জ্যোতির উত্তর এলো, না, ঠিক তেমন নয়। তাহলে কেমন? মৃদু আওয়াজে জ্যোতি বলল, কৌতূহল, শুধুই কৌতূহল। মেহেরাজ উঠে বসলো। জ্যোতির চোখের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, তারপর দাম্ভিক স্বরে বলে উঠল, তোর চোখ শুধুই কৌতূহল বলছে না, মিথ্যে বলতেও পারিস না জ্যোতি। জ্যোতি চোখ তুলে তাকালো, নরম গলায় বলতে লাগলো, তেমন নয় মেহরাজ ভাই, কিছু কৌতূহল খুব আকাঙ্ক্ষার হয়, কিছু কৌতূহল খুব আশার হয়। আমার চোখে হয়তোবা সেই সুপ্ত আশা কিংবা আকাঙ্ক্ষাটাই ফুটে উঠেছে। মেহেরাজ আর তাকালো না জ্যোতির দিকে। পা বাড়িয়ে যেতে যেতে রুমের দরজার কাছে গিয়ে থামলো, তারপর ভরাট গলায় শুধালো, হুট করে সেই আশা কিংবা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেলে তোর প্রতিক্রিয়া কি হবে জ্যোতি? জ্যোতি স্তব্ধ হয়ে চাইল। মেহেরাজ অবশ্য ততক্ষণে আর রুমে দাঁড়িয়ে নেই, দরজা পার হয়ে চোখের অদৃশ্য হয়েছে মুহূর্তে। জ্যোতি তখনই তাকিয়ে রইল সেদিক পানে। সত্যি কি করবে যদি সে আকাঙ্ক্ষা বা আশাটা ইতিবাচক উত্তর দিয়ে পূরণ হয়ে যায়? তখন তার প্রতিক্রিয়া আসলে কি হবে? মেহু বিছানায় গা এলিয়ে দিল মাত্রই। নাবিলাদের সাথে ফিরবে ভেবেও পরে জ্যোতির পায়ের অবস্থার কথা ভেবে আর যাওয়া হয়নি নিজ শহরে। জ্যোতির পা ঠিক হলে একবার ঘুরে আসবে, পথে প্রান্তরে কোথাও স্যারকে দেখার প্রার্থনাও বুকে পুষে নিয়ে যাবে। কথা না হোক, অন্তত একবার চোখের দেখা তো হোক, ক্ষতি তো নেই। বালিশে মাথা রেখে মোবাইল হাতে নিতে চোখে পড়ল সাইদের কিছু ছবি, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবি। সাইদের পাশে অত্যন্ত সুন্দর এক রমণী, পরনে বিদেশিনীদের মতো লং শার্ট, জিন্স, চুলগুলো লালচে অনেকটা, দেখতে ধবধবে সাদা। মেয়েটার চোখ, মুখ, গায়ের রং, গড়নে সবকিছুতে ফরেনের ভাব স্পষ্ট আন্দাজ করা গেল। মেহু সুচালো চাহনিতে তাকালো ছবিগুলোর দিকে।
দু একটা ছবিতে সাইদের সাথে একটু বেশি ক্লোজ দেখালো যেন। লোকেশন আর ছবির দৃশ্য দেখে বোঝা গেল সাইদ দেশে নেই। মেহুর বুকের ভেতর জ্বলে উঠলো হঠাৎ। চোখ বুজে নিয়ে বার কয়েক জোরে জোরে শ্বাস টেনে নিয়ে হঠাৎই মোবাইল বন্ধ করে ছুঁড়ে রাখলো একপাশে। জানলা মেলে অপর পাশে জানলাটাই তাকাতে চোখে পড়লো বাচ্চা মতো একটা ছোট্ট ছেলে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মিহু অবাক হলো। ঘড়িতে রাত তখন 11টা। এত রাত অব্দি একটা বাচ্চা জেগে থাকবে কেন? মিহু ভ্রু কুচকালো। কিয়ৎক্ষণ একই চাহনিতে তাকিয়ে থেকে বাচ্চাটা লাফ দিয়ে নেমে গেল জানলা ছেড়ে। তারপর আর দেখা গেল না বাচ্চাটাকে।